ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। অ্যান্ড ঘড়িতে সময় এখন রাত 12টা বেজে 32 মিনিট। আমি সরাসরি একটা ঘটনায় চলে যাই এবং ঘটনার পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। আমি বলছিলাম যে খুলনার একটা ঘটনা পড়বো, সো খুলনার একটা ঘটনা পড়ছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন, আমাদের বাড়ি খুলনাতে, খুলনার শ্মশান ঘাট নামে একটা জায়গাতে। সঙ্গত কারণেই আমি আমার ডাক নাম এবং বাড়ির নাম লিখলাম না। আমাদের বাড়িটা 2 তলা, নিচের তলা ভাড়া দেওয়া, 2 তলাতে আমরা থাকি, দোতলায় মোট 5টা রুম। আমার রুমটা অন্যান্য রুমগুলো থেকে একটু দূরে। আমার পরিবারে মোট 3 জন সদস্য। আমার এই ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের। আমি সাধারণত একটু দেরিতে ঘুমাতে যাই, 2টা 2:30টার দিকে ঘুমোতে যাই। এজন্য অবশ্য আম্মুর কাছে অনেক বকাঝকা নিয়মিত হজম করতে হয়। কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটল সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, ধরেন 1টার দিকে। আমার খাটের সাথে একটা জানালা আছে, জানালাটা সবসময় খোলাই রাখি। প্রায় 3টার দিকে আমার হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের জন্য ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে একজন মহিলা বসে আছে, আর এরকম চেহারা কোনো মানুষের হতে পারে এটা ভাবতেও পারিনি। কিছুটা চোখের মানে কোনো কোনো মনি ছিল না, টোটাল চোখটাই ছিল সাদা, আর মুখের চামড়াটা মানুষ পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি, কিছুটা কালো সাদা আর ফোলা ফোলা। সাদা একটা শাড়ি পরেছিল। মহিলাটি আমার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু হাসিতে কোনো শব্দ ছিল না। আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর আমি বুঝলাম এটা মানুষ না। আমি শোয়া অবস্থা থেকে বসলাম, আর 2 হাতে ভর দিয়ে খাটের সাথে লাগানো দেয়ালে আমি ঠেকলাম। হঠাৎ করে মহিলাটি আমার দিকে তাকিয়ে হাত বাড়ালো আমার গলা টিপে ধরার জন্য। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তার 2টি হাত যখন আমার গলার কাছাকাছি, তখন আমি তার হাত ধরে ফেললাম। হাত দুটি ঠিক যেন বিড়ালের পায়ের মতো নরম এবং লোমযুক্ত। আমি যে কখন চিৎকার দিয়ে ফেললাম আমি নিজেই জানি না। আমার ছোট মামা ইংল্যান্ডে থাকেন, সে তখন আমাদের বাড়িতেই এসেছিল। সে ছুটে এসে আমার রুমের লাইট জ্বালালো। সে দেখলো আমার হাত দুটি সামনের দিকে, কিন্তু আমি ছাড়া রুমে আর কেউ নেই। পরের দিন হুজুর ডাকা হলো, আমাকে পড়া পানি দিলেন, আর যেটা বললেন সেটা সব থেকে ভয়ের। তিনি বললেন যে আমার রুমের সাথে যে জানালাটা রয়েছে, এই জানালার বাইরে যে খালি জায়গাটা, সেখানে টোটাল 33 থেকে 34 জন জিন যাতায়াত করে। কারণ এটা তাদের যাতায়াতের পথ, এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব না। কিন্তু তিনি বললেন আমি তাদের সাথে কোনো একটা বোঝাপড়া যেতে হবে যেন তারা এই ডিস্টার্বটা না করে। এবং এরপরে আমার রুমে আর কখনো কোনো কিছু দেখা যায়নি। আমি মাঝে মাঝে আমার রুমের দরজায় কি যেন জোরে লাথি মেরে চলে যায়, আর এটা ঘটে রাত 2টা থেকে 3টার মধ্যে। এখনো আমি যে রুমটাতে থাকি, আর এখানে বসেই ঘটনাটা লিখলাম। বিষয়গুলোর সাথে কেমন যেন নিজেকে মানিয়ে নিয়েছি, তাই এখন আর ভয় লাগে না। এটাই ছিল আমার ঘটনা। আমার সাথে আরো কিছু ঘটনা আছে যা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনার পরের ঘটনার জন্য ওয়েট করছি এবং পরের ঘটনার অপেক্ষায় থাকলাম। এবং এই যে মানিয়ে নেয়া, এরকম আমি অনেকের কাছে শুনেছি যে একটা সময় ভয় পেতে 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 মানিয়ে নেয় মানুষ। যেমন আমি একটু সহজ করে বুঝিয়ে বললে যদি হয় যে যেমন দাঁড়ায় ঘটনাটা, সেটা হচ্ছে যে মানুষ যেমন বহুদিন ধরে একটা অসুখে ভুগতে ভুগতে মনে করেন যে না, বাকিটা জীবন এটাকে সাথে নিয়েই বাঁচতে হবে। সো সেটাকে সাথে নিয়ে বাঁচতে হলে কতটা সুস্থভাবে বাঁচা যায় সেটা চেষ্টা করেন। অনেকটা এরকম আমি এরকম অনেকের মানুষের কাছে শুনছি, হ্যাঁ ভয় পাই, অনেক চেষ্টা করেছি, এটা করেছি সেটা করেছি, হ্যান করেছি ত্যান করেছি, তারপরে কিচ্ছু হয়নি। এখন যেটা করি সেটা হচ্ছে যে এগুলো নিয়েই আছি এবং চেষ্টা করি ভালো থাকবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে একটা ইমেইল রয়েছে, সেই ইমেলটা আমরা একটু পড়তে চাই। আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে রাসেল ভাই সালাম নেবেন। আমি মারুফ, ঢাকা মোহাম্মদপুরে থাকি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি।
এবং জব করছি। আমি ভূত এফএম রেগুলার শুনি, বাট কখনো SMS বা স্টোরি পাঠাইনি। আজ আমি ঘটনাটি লিখছি। ঘটনাটি 2010 সালে আমার গ্রামের বাড়ি নওগাঁতে ঘটে। আমি তখন রাজশাহীতে থাকি এবং আমার এক্সাম শেষ করে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। তখন বৈশাখ মাসের মাঝামাঝি। আগেই বলে রাখি, রেল স্টেশন থেকে আমাদের বাড়িটা এক মানে 1.5 কিলোমিটার দূরে, এবং ওই পথ দিয়ে হেঁটে যেতে হবে এবং রেল লাইন দিয়ে হেঁটে যেতে হবে। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি গোপন রাখছি। তো স্টেশনে পৌঁছতে পৌঁছতে মাগরিবের আজান দিয়ে দেয়, এবং অন্যান্য দিন অনেকে আমাদের গ্রামে আসে এবং আসা যাওয়া সবসময় করে থাকে, বাট ওই দিন কাউকে পেলাম না এবং সঙ্গে যাওয়ার জন্য। আমার সাথে অনেক মালামাল ছিল, ছোট বড় ব্যাগ, টেবিল ফ্যান, আমার বেড। তো তখন কাউকে পাচ্ছিলাম না। তো আমার বড় ভাইকে আমি ফোন দিয়ে আসতে বলি এবং সে রাজি হয় এবং আমাকে ওয়েট করতে বলে। তো আমি মনে করলাম এত দূরের রাস্তা, আমি একটু একটু করে সামনে না হয় এগিয়ে যাই। এই ভেবে আমি রওনা দিলাম। একটু যাওয়ার পর কোথা থেকে আমার একদম একরাশ কালো মেঘে ছেয়ে গেল এবং নিমেষেই বৃষ্টি নেমে আসলো। যেহেতু রেল লাইন কোথাও থাকার জায়গা বা কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, একটু বলে নেই যে বৃষ্টি শুরু হলে আমি স্যান্ডেল আর ফোন পলিথিনে রেখে পলিথিনে ঢুকিয়ে ব্যাগে রেখে রাখি। তো আমার বৃষ্টি হচ্ছে অনেক জোরে এবং মেঘের গর্জন সেই সাথে চলছে। মাঝে আমি পথ চলছি একা একা। অনেক দূর আসার পর একটা ব্রিজ পড়ে। যেহেতু গ্রামে যেহেতু গ্রামেই আমি থাকি, তো অন্ধকারে ওই ব্রিজ পার হতে একটু অসুবিধা হলো না। একটু বলে রাখি যে ওই ব্রিজ যেটা ছিল তার ওপর থেকে 1/2 কিলোমিটার রাস্তা একটু ভয়ঙ্কর আর নির্জন, কোনো বাড়িঘর নেই। লোকজন রাতে ওই রাস্তা এড়িয়ে চলে। তো যেহেতু ভয়ানক রাস্তা, মনের মধ্যে একটু একটু ভয় লাগছিল। কোনো কিছু মনে না করে আমি হাঁটছিলাম। যেহেতু ফোন ব্যাগে, তাই আজকের পর তাই একের পর এক ফোন যাচ্ছিলই, বাট আমি একা হাঁটছিলাম। একদিকে ভয়, অন্যদিকে ভারী ব্যাগের মধ্যে বৃষ্টির পানিতে বেড ভিজে একাকার অবস্থা। তো ব্রিজ ছেড়ে আমি একটু যাওয়ার পর পিছন থেকে একটা শব্দ হচ্ছিল, ঠিক যেমন পানিতে মানুষ হাঁটলে একটা শব্দ হয়, অনেকটা সেরকম মনে হচ্ছিল। আমাকে কেউ পেছন থেকে ফলো করছে, কিন্তু পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কারণ গ্রামের লোক বলতো যে পেছন থেকে জিন, ভূত বা যাই কিছু অ্যাটাক করো না কেন, বিশেষ করে মানে পেছনে তাকাতে নেই, এরকম একটা বিশ্বাসের কথাই জানা আছে তার হয়তো। তো সেই বিশ্বাস নিয়ে আমি হাঁটতে থাকি। এবার মনে হচ্ছিল হয়তো গ্রামের কেউ আসছে, বাট তাও তাকায়নি। আরো একটু আসার পর শব্দ আরো বেড়ে যায়। আমার মনে হচ্ছিল কেউ একজন দূরে আমাকে ধরার চেষ্টা করছে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকাই আর দেখি কালো একটা কুকুর, ঠিক একটা ঘোড়ার সমান, তার লাল দুটো চোখ আর লম্বা জিভ বের করে সে আমার দিকে দৌড়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি, এবং ওই দৃশ্য দেখে আমি চিল্লিয়ে উঠি এবং সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে দেখি আমি আমাদের বাড়ির বাজারে, আমাদের যে বাজারটা রয়েছে সেখানে শুয়ে আছি এবং আমার ভাইয়া আমার মাথায় হাত দিয়ে আছে। পরে তাদেরকে আমি ঘটনাটি শেয়ার করি, বাট আমি এখনো জানি না ওই দিন ওইটা কি দেখেছিলাম। এই ছিল আমার স্টোরি। ভালো লাগলে জানাবেন। আমার সাথে আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমি অপেক্ষা থাকলাম আপনি কবে পাঠাচ্ছেন। এই ঘটনাটা কেন পড়লাম, এটা হচ্ছে একটা বৃষ্টি শুরু হয়েছে। যারা বৃষ্টি দেখছেন তাদের এই ঘটনাটা ভালো লাগবে, এবং সামনে ঈদ রয়েছে। অনেকেই হয়তো এবার গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, এবং একটা ব্যাপার থাকেই, অনেকের ভাগ্যে এরকম পড়তে পারে যে সকালের বাস হয়তো সন্ধ্যায় ছেড়েছে, বা সকালের বাস ঠিক সময়ে ছেড়েছিল, জ্যামের কারণে হয়তো আপনি আটকে গেছেন, বা ট্রেনের বিভিন্ন জায়গায় থামার কারণে হয়তো দেরি হয়ে গেছে বাসায় পৌঁছাতে। অনেক রাতে হয়তো অনেককেই, এই মারুফ হুসাইনের মতন অনেককে দেখা যাবে যে একা একা ফিরতে হবে। তো সেই সমস্ত মানুষ
তাদেরকে বললাম যে মানে তারা যদি যারা এবং যারা গত ঈদেও এরকম একা বাড়ি ফিরেছেন গভীর রাতে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওইরকম একটা রাস্তায় শহরে থাকতে থাকতে হয় কি যে হয়তো আমি ঠিক শিওর না, বাট হয়তো গ্রামের কথা মনেই থাকে, কিন্তু রাস্তাগুলোকে বেশ আজব লাগে, অপরিচিত লাগে না, একটু আজব লাগে। সো সেই সময়ের ব্যাপারটা হয়তো তারা অনেক বেশি ফিল করতে পারেন যারা এরকম ভাবে একা বাড়ি ফিরে অভ্যস্ত। আমাদের যে অতিথি আছেন এখানে তার কাছে যাচ্ছি, এবং আমি শুরুতে জানি যে আপনি তো আপনার নাম টাম কোনো কিছু বলবেন না, সো আমরা জি আরেকবার বলতে হবে। শিহরণ হোসেন শান। ওকে, নাম বলা যাবে তার মানে? আপনি শুধুমাত্র আপনার কোথা থেকে এসেছেন সেই জায়গাটা বলতে চাচ্ছেন না। আমরা আপনার প্রথম ঘটনায় যাই, এবং প্রথম ঘটনাটা যেটা আপনি বলবেন সেটা আলটিমেটলি কতদিন আগে, মানে এক্স্যাক্টলি কতদিন আগে ঘটেছিল এই ঘটনাটা? ইনসিডেন্ট স্টার্ট হয় বেসিক্যালি 2011-এ ওকে। এবং 2013 পর্যন্ত এটা আমার সাথে ক্যারি করো। দেন মানে একটা 2 বছর তার মানে আপনাকে সেটা ভুগিয়েছে এই ঘটনাটি। ওকে, আমরা শুনি তাহলে আপনার ঘটনাটি। আপনি একদম যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে শুনি। হ্যালো লিসেনার্স, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয় 2011-এ। সে বছরে আমি বিয়ে করি, এবং বিয়ের পর কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য আমি আমার ওয়াইফকে তখন উঠিয়ে নিতে পারিনি। সো আমাকে বেসিক্যালি তখন মাঝে মাঝে আমার ওয়াইফের বাসা থাকতে হতো, যেতাম সেখানে। 2011-এ সম্ভবত সেপ্টেম্বর মান্থে আমার একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে। তো পার্টি সেন্টারে যাবো, আমি আমার ওয়াইফ, আমরা দুজন রেডি হচ্ছি। তো বাসা থেকে যখন বের হবো, আমার ওয়াইফ বলছে যে আমরা আসলে আমাদের রুমে লাইট অন করে রেখে যাই। তো আমি বলছি যে না, আমাদের রুমে লাইট না, আমরা ডাইনিং স্পেশাল লাইট অন করে রেখে যাবো, কারণ ডাইনিং স্পেশাল লাইট অন রাখলে বাসার মানে অন্য রুমগুলোতে একটু আলো যাবে। আচ্ছা। তো আমরা ডাইনিং স্পেশাল লাইট অন করে চলে যাই। ফিরতে ফিরতে রাত 12টার কিছু বেশি। তো আমরা যে বাসাটা ছিলাম সে বাসাটার রাস্তার দিকে মুখ করা, বারান্দা সহ রাস্তার দিকে। তো নিচ থেকেই মানে বাসাটার দেখা যেত, আমাদের বাসার সামনের পাশটা। তো পার্টি থেকে যখন আমি ফেরত আসি রাত 12টার পরে, যখন আমি নামি, রাস্তায় নেমে আমি প্রথমে দেখতে পাই যে আমার রুমে লাইট জ্বলছে। তো আমি খুব অবাক হয়ে যাই। তো আমি ওয়াইফকে জিজ্ঞেস করি কি ব্যাপার, আমরা তো ডাইনিং স্পেশাল লাইট জ্বালিয়ে এসেছিলাম। তো যেটা বলে যে হ্যাঁ, আমরা তো সেটাই করেছিলাম। তারপর আমরা উপরে উঠি। তার আগে বলে নেওয়া ভালো, ওই দিন আমাদের বাসায় কেউ ছিলেন না। আমার শাশুড়ি এবং আমার যারা রিলেটিভ ছিলেন তারা সবাই বাসার বাইরে ছিলেন। আচ্ছা। তো আমরা দুজনে বাসা বেসিক্যালি একা। বাসায় উঠি, ডোর খুলে দেখলাম যে ডাইনিং স্পেশাল লাইট বন্ধ। দিন আমরা ডাইনিং স্পেশাল লাইট জ্বালালাম, আমাদের রুমে ঢুকলাম, রুমের দরজা খুলে দেখি আমাদের রুমে লাইট জ্বলছে। আচ্ছা। খুব ইন্টারেস্টিং। তো আমরা দুজনেই মনে করি যে যাক, হয়তো আমাদের কোনো একটা ভুল হয়েছে বা কোনো কিছু, বাট ডেফিনেটলি আসলে ব্যাপারটা মাথা থেকে সরছিল না। আচ্ছা। এরপর কিছুদিন, 2-3 দিন পর আবার যেটা প্রবলেম হতো, আমি স্মোক করতাম। তো বারান্দায় যখন স্মোক করতাম, প্রায় আমার ফিল হতো কেউ আমাকে দেখছে বা আমার দিকে তাকিয়ে আছে। কখনো কখনো খুটখাট আওয়াজ পেতাম। আচ্ছা। এগুলো উইয়ার্ড, কারণ আমার বারান্দায় সেরকম কিছুই নেই এবং আমার অনেক বড় বারান্দা, পুরোটাই একবার থেকে ওপর দেখা যায়। বাট খুব উইয়ার্ড ফিল হতো। তো এরকম কিছুদিন হলো, বাট এটা আমি আমার ওয়াইফকে বলি নাই। এরপরে যেটা হয়, একদিন রাত 2:30-3টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি টের পাই আমার মানে আমার কানে কেউ হুইসপার করছে আমার নাম। আচ্ছা। ফিস করে আমার নাম বলছে। তো আমার ঘুম ভেঙে যায়। তো উঠে দেখি আমার ওয়াইফ ঘুমাচ্ছে। তো আমি ওকে ঘুম থেকে জাগাই, তো ঘুমাচ্ছে কিনা আসলে, হ্যাঁ আসলেই ঘুমাচ্ছে। তো আমি মনে করি আমার হয়তো ভুল। এরকম টানা 3-4 দিন হওয়ার পরে এরকম হুইসপার হতো, আমার ঘুম ভেঙে যেত ঠিক এই টাইমটাতে। 2:30-3টায় ঘুম ভেঙে যেত। ইভেন আমি একটা ব্রিদিংও টের পেতাম আমার কানে, ফিস করে বলছে, ব্রিদিং আমি টের পেতাম। আচ্ছা। এরপর এটা আমি আমার ওয়াইফকে জানাই, এরকম হচ্ছে আমার সাথে, তুমি কি করছো? বলছেন না। পরে ও যেটা করে আমার শাশুড়িকে জানান। আমার শাশুড়ি মা আমাকে বলেন যে বাবা তুমি একটু ঘুমানোর আগে উজু করে দোয়া দরুদ করে তারপর ঘুমাও। আচ্ছা। তারপরে যেটা হয় যে কিছুদিন ঠিক ছিল, তারপর আবার এই প্রবলেমগুলো হচ্ছিল। আস্তে আস্তে আমি প্রবলেমটার সাথে নিজেকে মানে ইউজ টু হয়ে গেছিলাম। ঘটনা এভাবে যাচ্ছিল। 2012 আমরা 2012 মাঝামাঝি কোনো একটা সময়। আচ্ছা। তো ঘুমাচ্ছি আমরা দুজন রাত 2:30-3টায়। হঠাৎ করে প্রচন্ড একটা আওয়াজে আমাদের দুজনের ঘুম ভেঙে যায়। প্রচন্ড আওয়াজ, বিকট আওয়াজ বলতে যা বোঝা আর কি, মানে অনেক সময় ট্রান্সমিটার বাজলো যে ধরনের আওয়াজ হয়, ঠিক সে ধরনের একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে চোখ খুলে আমরা প্রথমে যেটা দেখি যে আমাদের পুরো রুমটা একদম প্রচন্ড মানে খুব ব্রাইট একটা আলো হলে যেরকম হয়, ব্রাইট আলোয় মানে তাকানো যায় না, এই ধরনের একটা আলো
তো আমরা দুজনেই চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। ওই সময়টাই আমার শাশুড়ি মানে তাহাজ্জুদের নামাজ পড়ে উনি দোয়া পড়ছিলেন। তো আমাদের চিৎকার শুনে দরজা খুলে বের হওয়ার পর উনি আসেন, বাসার আরো মানুষ, যে আমার শ্বশুর ছিলেন ওনারা আসেন। তো ওনারা জিজ্ঞেস করেন কি ব্যাপার বাবা, কি হয়েছে? তখন আমার ওয়াইফ বলে যে মা বাবা এরকম এরকম। তো আমার শাশুড়ি যেটা আমাকে বলেন, উনি সজাগ ছিলেন, উনি দোয়া পড়ছিলেন। উনি বলেন যে বাবা আমি তো কোনো আওয়াজই পাইনি, বাট বেসিক্যালি আওয়াজটা এত জোরে, আপনি বুঝতেই পারছেন ট্রান্সমিটার বার্স্টগুলো যে ধরনের আওয়াজ হয় অনেক মানুষই জানার কথা, শোনার কথা, বাট তারা কোনো আওয়াজ পান নাই এবং লাইটটাও পর্যন্ত তারা দেখেন নাই। ওকে, লাইট না দেখতেই পারে, বাট আওয়াজ না শোনার কোনো কারণ নেই। তো এরপরে আসলে বলে রাখা ভালো এবং মানে সময়টা আমার- ট্রান্সমিটার, মানে যারা শুনছে তাদেরকে বলছি, ট্রান্সমিটার যদি সত্যি এরকম ভাবে বাস্ট হয়ে যায় বা কিছু একটা, কি পরিমাণ আওয়াজ হয় এটা তো আমরা সবাই জানি, অনেক অনেক জোরে হয়। এবং সেটাই। আলো দেখতে পেয়েছেন আপনি, হ্যাঁ, আমরা আলো দেখতে পেয়েছি। বিদ্যুৎ চমকানোর মতো আলো দেখা যায় একদম হঠাৎ করে। বেসিক্যালি ইলেকট্রিসিটি চলে গেছে, ওই ধরনের কিছুই না। কিছুই না, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি আছে, হ্যাঁ, সবকিছুই আছে। ওকে। তো এরকম হয়, তার এরকম হলো। এরপর মানে পরদিন থেকে হঠাৎ করে আমার ওয়াইফ খুব উইয়ার্ড অ্যাক্টিভিটি করা শুরু করলো। যেমন ও প্রায় রাতের বেলা বলতো ভয় পাচ্ছে, আচ্ছা, শুতে গেলেই ভয় পাচ্ছে। ও বলছে এই দেখো আমার দিকে আসছে। কে আসছে? দেখো আমার দিকে আসছে, আমাকে আসছে, প্লিজ তুমি আমাকে ধরো। তো এরকম হতো, এরকম প্রায় 2-3 দিন হলো। হুম, তো 2-3 দিন হওয়ার পরে আমার মানে শাশুড়িকে ব্যাপারটা জানানো হয়। হুম, উনি যেটা বলেন যে বাবা তোমাদের বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, তোমরা একটু দোয়া দুরুদ পড়ে তারপর শুও। হুম, তো উনিও খুব পরহেজগার মহিলা ছিলেন, উনি আমার ওয়াইফকে একটু মানে ফুটু দিলেন দোয়া দুরুদ পড়ে। আচ্ছা, বাট আসলে এর কোনো মানে প্রবলেমটা সলভ হয় নাই। হুম, আমার ওয়াইফটার প্রবলেম হচ্ছিলই, বেশ কিছুদিন এরকম চললো। আমি একটা ভাবছিলাম একটা হয়তো আমরা ভয় থেকে এরকম কিছু হলো কিনা, ওর মেন্টালি কোনো প্রবলেম, তো সাইকিয়াট্রিস্ট দেখাবো কিনা ভাবছি। তো এর কিছুদিন পরে যে ইনসিডেন্টটা হলো, এর ফলে আমি আসলে সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা ভাবনা থেকে সরে আসলাম। আমি বারান্দায় স্মোক করছিলাম, ভাবছিলাম যে আসলে কি করা যায়, কি করব। হুম, তো বারান্দা থেকে আমি রুমে ঢুকবো, রুমের দরজার কাছাকাছি এসেছি, হঠাৎ করে আমাকে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিল। মানে সেটা নর্মালি ধাক্কা না, এমন জোরে ধাক্কা দিয়েছে আমি মানে দরজা থেকে 10 to 15 ফিট আমার রুমের ভিতরে যে পড়েছি পড়ার টেবিলের নিচে। আচ্ছা, এবং আমি যথেষ্ট ব্যথা পাই। আমার ওয়াইফ সবাই দৌড় দিয়ে আসে, কি হয়েছে বললাম এমন এমন। তো আমি যেখানে টের পেয়েছি, মানে আমাকে যেখানে ধরে ধাক্কা দিয়েছে, মানে আমার কাঁধে, বাম কাঁধে, টি শার্ট খুলে দেখা গেল যে সেখানে 3টা আঙুলের ছাপ। এবং এটা অ্যাবনর্মাল কিছু ছাপ, লাইক মানে নর্মালি মানুষের আঙুল যেরকম হয় সেরকম না, তার চেয়ে বড় এবং অনেক মোটা আঙুলের ছাপ, আচ্ছা, অনেক ডিপ ছিল। তো আমি খুব ভয় পেয়ে যাই এবং এরপর এই অবস্থা থেকে আমি সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা ভাবনা বাদ দিই। হুম, আমার শাশুড়ি বলেন বাবা আমার মনে হয় আমাদের অন্যদিকে যাওয়া উচিত, তুমি একটা ভালো কোনো হুজুর দেখাও, আমাদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। ওই সময় আমার ওয়াইফের ওই প্রবলেমটা চলছিল, ও বলছিল ওর ভয় করছে, মানে ফজরের আজানের আগ পর্যন্ত ও আমার সাথেই মানে একদম অ্যাটাচড হয়ে থাকতো। লাইক কখনোই আমার থেকে দূরে সরতো না, অন্য রুমে কোথাও যেতে গেলে সাথে সাথে যেতে হতো। প্লাস মানে ও চোখ বন্ধ করলেই কথা বলতো, চোখ বন্ধ করলে দেখো আমার দিকে আসছে, আমার দিকে আসছে, আমার দিকে ধরো। ফজরের আজান দিত, এরপর আমার নামাজ হয়ে যেত। প্রতিটা রাত এমন এবং পুরো রাত ওনার পুরো ঘুম রাত। হতো না, এবং পুরো রাত আমি সমস্যা। ফজর আজান পর্যন্ত সজাগ থেকে 2 ঘন্টা ঘুমিয়ে অফিস করেছি কাটা। আচ্ছা, তো এরকম চলতে চলতে মানে আম্মা যখন বললো যে তুমি একটা ভালো হুজুর দেখাও, হুজুর দেখাও, উনি একজন হ্যাঁ। হুজুরের কথা রেফার করলেন। তো আমি হুজুরের সাথে যোগাযোগ করলাম, উনি বললেন যে বাবা আমার আসতে তো 2-3 দিন সময় লাগবে। কেন উনি ঢাকায় থাকেন না? না, উনি ছিলেন বাগেরহাট, বাগেরহাট উনি থেকে বাগেরহাট আসেন। থাকেন। তো উনি আসলে একটু দূর সম্পর্ক হলেও আমার শাশুড়ি কোনো রকম আত্মীয় হন। আচ্ছা, তো উনি অনেক কিছু জানেন, অনেক কিছু। উনি অনেক কিছু জানেন, এর আগে এই ধরনের অনেক এক্সারসাইজ উনি করেছেন এবং এই প্রবলেমগুলি মানে লাইক আমরা যেটা হয় যে জিন জাতীয় কোনো সমস্যা হলে উনি এগুলি সলভ করতে পারেন। এবং আপনি যেটা বললেন আমি শুনে খুব অবাক হয়ে গেছি, যে আপনি বলছিলেন যে এরকমও আছে যে যদি মানে তাকে বলা হয় কারোর নাম, বা আপনি আমার সঙ্গে এখন আছেন, তাকে মোটামুটি এটা বললেই তিনি ডিটেলস বলতে পারেন ডিটেলস যে বলে উনি দিতে পারে। এটা খুব হ্যাঁ, উনি কি অদ্ভুত করছেন, ব্যাপার, হ্যাঁ। কিন্তু খুবই অদ্ভুত সেটাই। ব্যাপার। এবং আমি এটা বিশ্বাস করেছি, কারণ আমি আপনাকে বললাম যে এরকম মানুষের সাথে আমারও পরিচয় আপনারা হয়েছে। যখন হ্যাঁ, হ্যাঁ, বলেছেন রাইট। তারপরে সেই হুজুরকে আপনারা ডেকে পাঠালেন এবং উনি বললেন যে উনি আপনাদের কাছ থেকে 2 দিন সময় চেয়ে দিলেন। তারপর কি হলো? 2 দিন সময় চেয়ে নিলেন এবং আমি যেদিন তাকে ফোন করলাম সেদিন রাতের ইনসিডেন্ট, হুম, হুম, রাত 12:30 কি 1টা বা তার একটু বেশি হবে। আমি এবং আমার ওয়াইফ আপনার দুজন মুভি দেখছি ল্যাপটপে। তো আমি উপর হয়ে শুয়ে আছি। হুম, হুম, তো তখন মোস্ট প্রবলি একটু ঠান্ডা পড়েছে, এই ধরনের কিছু একটু মনে পড়ে আমার, আমার শরীরে কম্বল ছিল, আচ্ছা, উপর হয়ে শুয়ে আছি। ও সাডেনলি মানে
আমাকে ঘাড় ধরে একদম মানুষকে যেভাবে হুক করে হুক ঝোলানো হয়, হ্যাচকা টান দিয়ে আমার খাট থেকে নিচে ফেলে দিয়েছে আমাকে। আচ্ছা। মানে একদম যেটা বলে যে ছুঁড়ে ফেলা, উড়িয়ে ছুঁড়ে ফেলা, এই ধরনের একটা বিষয়। হুম। তো আমি তো খুবই অবাক, ভয় পেয়ে গেছি কি হলো। আমার ওয়াইফ চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং আমি নিচে পড়ে যে ভালো ব্যথা পেয়েছি ডেফিনেটলি। সবাই আসে, আমার শ্বশুর শাশুড়ি ওনারা সবাই আসেন, এসে বলেন কি হলো, বললাম এরকম এরকম। এরপর দেখা গেল আমাকে যেখানে মানে টান দিয়েছে, টি শার্ট খুললাম আমি, আবার দেখা যাচ্ছে ওইখানে আবার 3টা আঙুলের ছাপ। আমার ডান খাতে টান দিয়ে আমাকে ফেলে দিয়েছিল, 3টা আঙুলের ছাপ, এরকম বড়, অনেক বড়, মানে নর্মাল মানুষের আঙুল এরকম হয় না। তো এবার আমি মানে পুরোপুরি ডিটারমাইন্ড আমি বাসায় থাকবো না। এই বাসা ছেড়ে দেবো। হ্যাঁ, আমি বাসায় থাকবো না। তো আমি আমার শাশুড়ির সাথে এবং ওয়াইফের সাথে কনসাল্ট করলাম যে আমরা ডিসকাস করলাম আমরা এই বাসা ছেড়ে দেবো। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা তারপর দিনই বাসা শিফট করি। তারপর দিনই খুব মানে ইমার্জেন্সি ভাবে অন্য একটা বাসা দেখে চলে যাই। এবং সেদিন আমরা যখন বাসা চেঞ্জ করি, বাসা চেঞ্জ করলাম, সবকিছু গুছালাম। সবচেয়ে মজার বিষয়, রাতের বেলা যখন শুভ বা রাত হয়েছে, আমার ওয়াইফ ওই ধরনের কোনো ভয় পাচ্ছে না। আচ্ছা। সে কোনো ভয় পাচ্ছে না, সে বলছে আমি আজকে কোনো কিছু ফিল করতেছি না। ওকে, সে ঘুমাইলো। তারপর দিন রাতে সে আবার বলতেছে না আমি ভয় পাচ্ছি, নতুন বাসায়। আচ্ছা। আমি বলছি, ভয় পাচ্ছি, আমার দিকে আবার আসতেছে, আমার ভয় দেখায় এরকম বলে। তো হুজুর, আমরা ওয়েট করছি হুজুর আসবে। তারপর হুজুর সাথে কথা বললাম, বললাম আমি পরদিন সকালে আসছি। উনি আসলেন সকালের পরপরই। উনি এসে আমাদের নতুন বাসা আসলেন, নতুন বাসা এসে আমার ওয়াইফকে দেখলেন, দেখে বললেন বাবা আমি তো তোমাদের এর আগের বাসা যেখানে ছিলে ওখানে যেতে চাই। আচ্ছা। ঠিক আছে চলেন চাচা। নিয়ে গেলাম হুজুরকে। বাসা এমটি, ভাড়া হয়নি তখনও। বাসাটা পুরোপুরি উনি ঘুরে দেখলেন, ঘুরে দেখে উনি বললেন বাবা আমি একটু ছাদে যাবো। আচ্ছা ঠিক আছে চলেন যাই। ছাদে নিয়ে গেলাম। ছাদটা থেকে ফিরে বললেন চলেন বাবা আমরা বাসা চলে যাবো। তো আমরা আমার নতুন বাসা চলে আসলাম, মানে এখন আমি যে বাসা ছিলাম সেই বাসা চলে আসলাম। উনি এসে যেটা বললেন যে বাবা বেসিক্যালি হয়তো এটা এমন ছিল যে তোমাদের বিয়ের আগেই তোমার ওয়াইফের প্রতি একটা এবার অনেক জিন ছিল, তার কোনো একটা নজর, খারাপ কিছু একটা নজর তোমার ওয়াইফ। এই বাসায় জিন ছিল, সেই ঘটনা একটু বলেন, কিভাবে এই বাসায় জিনটা আসলো? আচ্ছা, আমি যে বাসাটায় ছিলাম, আমার ওয়াইফের যে বাসা ছিল, এই বাসায় ওরা প্রায় 10 বছর যাবত আছে। তো ওই আচ্ছা। বাসার পূর্ব ইতিহাস সম্বন্ধে ওদের খুব ভালোভাবে ধারণা আছে। তো এমনও হতো আমি যখন আমার বিয়ের আগে ও যখন আমার সাথে কথা বলতো, ও আমাকে বলতো জানো আমি যে বারান্দায় বসে কথা বলছি, বারান্দায় গ্রিলগুলি কাঁপছে এবং ছাদে আমি লাফালাফির আওয়াজ শুনতে পাচ্ছি, বাট ছাদ আসলে কেউ যায় না। রাত 1টা 2টার সময় লাফানোর আওয়াজ পাচ্ছে, অনেক সময় বলতো আমি নুপুরের আওয়াজ পাচ্ছি, কেউ নাচছে, এই ধরনের কথা বলতো। তো তখন আমি পান করতাম, কি বলে এগুলি, দেখবো না বিয়ের পরে কি আছে। তো আসলে যেটা ছিল বেসিক্যালি এই বাড়িটার যারা একদম প্রথম দিকে যারা বাড়িটা বানান, তখন এই বাড়িটার যে মালিক ছিলেন উনি একটু জি। মানে আলেম টাইপের লোক ছিলেন। আচ্ছা। তো উনি কিছু জিন পালতেন, কিছু জিন পালতেন, তার অনেক কাজ করে দিত সেসব জিনরা। বাট উনি মারা যাওয়ার পর সেই জিনগুলিকে নার্চার করার কোনো লোক ছিল না, কেউ কেয়ার করতো না। সো যেটা হয় জিনগুলি ছড়ে ছিটে যায় এবং অবাধ্য হয়ে যায়। বাট তার এই বাড়িটা ছাড়ে নাই, বাড়িটা ছাড়ে নাই। এবং ওই বাড়িতে আমরা ছাড়া অনেকেই আরও অনেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে এর আগে। তো হুজুর বলেছিলেন যে ওখান থেকে কেউ একজন তোমাদের তোমার ওয়াইফের উপর নজর পড়েছে এবং তোমার বিয়ের পরে প্রবলেমগুলি বেশি হচ্ছে। তো এটা কি করা যাবে? রেমিডি হিসেবে, প্রতিকার হিসেবে আমার হুজুর যেটা করলেন, উনি একটা মানে বাংলা যেটাকে বলে কাইতন, মানে আমরা আচ্ছা। তাবিজ পড়ানোর সময় যে কাইতনটা ইউজ করি বা অনেক ইউজ করি, সেই কাইতনটাকে দোয়া পরে 7টা গিট দিয়ে দিলেন। 7টা গিট দিয়ে আমার ওয়াইফকেও দিলেন, সেটা আমাকেও দিলেন, যেহেতু আমার সাথে কিছু হয়েছে। তো আল্লাহর রহমতে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে বাবা এটা ঠিক হয়ে যাবে, আর তোমরা পারলে এটা কারো কাছে না বলাই ভালো। আচ্ছা। তো আল্লাহর রহমতে হুজুর চাওয়ার পর থেকে কোনো প্রবলেম ছিল না। 1 মাস কোনো প্রবলেম ছিল না। 1 মাস পর আবার আমার ভাই বলছে আমি তো কিরকম ভয় পেয়েছি। ওনার ভয়টা এবার কেমন? এবার কি ধরনের ভয় পেলেন? উনি প্রথম মানে 1 মাস পর যেটা বললো যে আজকে আমাকে ওর মনে হয়েছে পিছন থেকে কেউ ফু দিচ্ছে ওর কানের পাশে, এই ধরনের কিছু। আচ্ছা। তো এটা বলার পরে আমি একটু ঘাবড়িয়ে যাই, কি ব্যাপার, 1 মাস তো ঠিক ছিল, আবার কেন হলো? এবং এটা তো নতুন বাসা, আগের বাসাও না। তো এরকম 2 রাত হওয়ার পরে যখন বলছে না আমি ঘুমাতে পারছি না, আমার ভয় করছে, আসছে আমার দিকে, আমার ভয় দেখাচ্ছে। তো আমি আবার সেই হুজুরের সাথে যোগাযোগ করি যে হুজুর এমন আপনি তো দিয়েছিলেন তাবিজটার পর 1 মাস তো ভালো ছিল, এখন আবার এরকম প্রবলেম হচ্ছে। তুমি বলছো আচ্ছা ঠিক আছে বাবা, বাট
এবার তাবিজটা চেঞ্জ করে দিব, আমি একটা লোক দিয়ে তোমার তাবিজটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো উনি একজন লোকের কাছে তাবিজটা দিয়ে দেন, ঠিকানা দিয়ে দেন। উনি আমার কাছে আসে, আগের তাবিজটা আবার ওনার কাছে ফেরত দিতে বলেছে উনি, যে আগের তাবিজ যেটা দিয়ে ফেরত দিতে হবে। ওটা আমাকে আবার এটা ফেরত তো দিতে একটা হবে। নিয়মের মধ্যে নিশ্চয়ই পড়ে। হয়তো আমি ঠিক জানি না। হয়তো তো ওনাকে ফেরত দেওয়া হয় আগের তাবিজটা, এবং নতুন তাবিজটা বলা হয় যেটা মিনিমাম আমাদের 4 থেকে 6 মাস আমাদের ইউজ করতে হবে। আচ্ছা। তো আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, এবং 2013 আমার ওয়াইফ আমাকে একটি বেবি বোন দেয়। সো এরপর থেকে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এবং 4-5 মাস পরে, মানে আমার ওয়াইফের বেবি হওয়ার 1 মাস পর থেকে তাবিজটা ইউজ করে নাই, কিন্তু আমি 3 মাস পর থেকে ইউজ করি নাই। আর আমি এগুলি খুব বেশি বিশ্বাসও করতাম না, তাবিজটা এরকম হয় বা আসলে মানুষ এরকম হয় বিশ্বাস করতাম না। যেই না তো জানি মানুষের প্রবলেম করে, বাট আসলে যে ধরনের কোনো প্রতিকার থাকে এটা বিশ্বাস করতাম না। এরপর তো নিজের চোখের সামনেই দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম। আল্লাহর রহমতে এরপর থেকে আমরা ভালো আছি। আপনাকে একটু প্রশ্ন করে যে আপনি এই বাসায় যে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছেন, এর আগে কখনো আপনি এমনিতে কখনো ভয় পেয়েছেন, নাকি এই বাসাতে এই প্রথম এই প্যারানরমাল সবকিছুর সাথে আপনার পরিচয় বা আপনার দেখা? আমার লাইফে এর আগে আমার কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো আপনার? এক্সপিরিয়েন্স নেই। বাট আমি শুনেছি বা আমার আশেপাশে মানুষের সাথে হয়েছে, বাট আমার কোনো প্যারানরমাল এক্সপিরিয়েন্স আমার নেই বললে ভুল হবে। একটা আছে ছোট, বাট সেটা যে বেসিক্যালি প্যারানরমাল কিনা তার কোনো মানে সেটা তো হয়তো শুধুমাত্র ভয় পেয়েছিলেন, বাট হ্যালুসিনেশন হতে পারে। হ্যাঁ, বাট এখানে এসে আপনার মনে হয়েছে যে জিনিসটা আসলে সামথিং কিছু একটা মানে এক্সিস্ট করছে, এবং আপনার মনে হয়েছে। আচ্ছা, যে ভয়গুলো আপনারা পেতেন, এই যে যেমন বলেন যে কানের পাশে ফু দেয়, তারপরে আপনার ওয়াইফ বললেন যে খুবই ভয়ঙ্কর ব্যাপার, যারা শুনছেন তারা শুনে একবার না হলেও হয়তো জানালার দিকে, ঢাকা শহরে ম্যাক্সিমাম, যদিও এখন থাই গ্লাস, ধরলাম যে থাই গ্লাসে, এই বলছেন যে গ্রিল কাপ ছিল, এরকম ধরনের আরো নিশ্চয়ই নুপুরের শব্দ পেয়েছেন আপনারা ছাদে, আরো নিশ্চয়ই এরকম অনেক টুকরো টুকরো ব্যাপার আছে যেগুলো আপনারা ভয় পেয়েছেন। ভয়গুলো কি ধরনের ভয় পেতেন আপনারা? আমি বা আমার বিয়ের আগে আমার ওয়াইফের কাছে এমনও শুনেছি যে ওই বাড়ির ছাদে একজন, মানে বউ সাজালে যেরকম হয় বিয়ে বাড়িতে, বউ সাজে এরকম হয়, ওরকম সেজে একজন হাঁটুর উপর মাথা রেখে বসে থাকতো। আচ্ছা। মানে প্রায় মানুষ যখন রাতে 12টার পর বাসা আসতো তারা এরকম দেখতো, তো ভয় পেত। আর ওই বাড়িতে বেসিক্যালি এই ধরনের অনেক কিছুই হতো। আর আমার আসলে আমি তো এরা কখনো কোনো কিছু ধরনের এক্সপিরিয়েন্স করিনি। সো ওই যে ব্রিদিং, আমি যে নিঃশ্বাসের আওয়াজটা পর্যন্ত পেতাম, ফিসফিস করে আমার নাম ডাকছে, এটা আমার জন্য সিরিয়াসলি খুব হরিবল ছিল। আচ্ছা, নামটা মানে ব্রিদিং মানে সেরকম টাইপের কিছু একটা, আর নিঃশ্বাসটা আমার কানে ফিল করতাম। নিঃশ্বাসে টানার শব্দ না ছাড়ার শব্দ? ছাড়ার শব্দ। আচ্ছা, আমি আমার কানে ফিল করতাম যে একটা কেউ নিঃশ্বাস নিতে, ভারী করে একটা নিঃশ্বাস, এবং তারপরে আপনার নাম ধরে নাম ডাকছে। ধরে ডাকতো। নাম ধরে ডাকতো কি জোরে নাকি না, খুব? আমার ঘুম ভেঙে যেত আমার কানের ভিতর, আমি শুনতাম আমার ঘুম ভাঙার মতোই, খুব জোরে বলছে। আপনি আসলে বোধহয় জানতে চাচ্ছেন আমার পাশে আমার ওয়াইফ শুনতে পেত কিনা? না, আমি জানতে চাচ্ছি আসলে যে হাস্কি ছিল, মানে খুব ক্লোজলি কিছু বলতো, নাকি হচ্ছে দূর থেকে ডাকতো না, এরকম কিছু? ক্লোজলি বলতো, আমার নামটাই বলতো খুবই ক্লোজলি। কি নাম ধরে ডাকতো আপনাকে? আমার শান, এরকম তো? হ্যাঁ শান, লিংদি। এটাই শুনতে পাচ্ছেন আপনি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে এই ফাঁকে একটু জিজ্ঞেস করে রাখি, এই যে আমরা বলি যে মাঝে মাঝে অনেক জায়গাতে আমরা শুনি যে একজন মহিলা যিনি কিনা বউয়ের মতন সাজ নিয়ে বসে থাকেন, আপনারা যখনই শোনেন তখন কি এটা ভিজুয়ালাইজ করতে পারেন? মানে আপনাদের কিরকম বউ দেখেন আপনারা কিরকম দেখেন? আমার মনে হয় যে আমি যেরকম দেখি সেটা আমি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে আমি কখনো আসলে আজ পর্যন্ত এই যে সেজে গুজে একজন বউ বলতে থাকেন তার মুখটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি শুধু দেখেছি যে জাস্ট ঘোমটা দেওয়া একটা অবয়ব, এবং আপনাকে যদি মুখ চিন্তা করতে বলা হয়, আমি এই মুহূর্তে একটু আগে চিন্তা করে শিউরে উঠছিলাম, আপনার কাছে আজব আজব মুখ কিন্তু মনে পড়বে, মানে খুব অদ্ভুত টাইপের, এবং সেগুলো কোনো পরিচিত মানুষের মুখ হয়তো না। আপনি এই মানুষগুলো যাদেরকে আপনি দেখছেন বা চারপাশে সবসময় আপনি যাদের সাথে রয়েছেন, সেই সমস্ত কোনো মানুষকে আপনি যখন বলবো যে কোনো মানুষ ঘোমটা দেওয়া বউয়ের সাজে কেউ একজন হঠাৎ করে রাতের বেলায় দেখা হয়ে গিয়েছিল, তাকে নিশ্চয়ই আপনি যেভাবে দেখবেন তার চেহারাটা নিশ্চয়ই পরিচিত কারোর সাথে মিলবে না। এই পুরো চেহারাটা আপনার মস্তিষ্ক হয়তো তৈরি করছে, এবং মস্তিষ্ক তৈরি করছে। আপনি একটু চিন্তা করে দেখুন, এই শো শেষ করার পরেও চিন্তা করে দেখতে পারেন, আপনি ভেবে দেখুন যে আমরা যে সমস্ত অবয়বগুলোর কথা বলি তাদের চেহারা আসলে কেমন। ভাবতে গেলে আপনি শিউরে উঠবেন। এক এক সময় এমন অদ্ভুত অদ্ভুত মুখচ্ছবি বা এমন অদ্ভুত অদ্ভুত ইমেজ আপনার ব্রেন ক্রিয়েট করবে, ভয় পেতে বাধ্য।
এবং যদি এটা চিন্তা করে কেউ কোনো রকমের এরকম কোনো কিছু ফিল করে থাকেন, ডেফিনেটলি আমাকে SMS করুন। SMS করার নিয়মটি আমি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে। আমরা পরবর্তী ঘটনায় যাব, দিনারের কাছে যাব। দিনার এসছেন অনেকদিন পরে। ওয়েলকাম ব্যাক দিনার, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা আপনার ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি দিনারাম এসেছি লালবাগ থেকে। তো আসলে আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, এটা আমি গতকাল বৃহস্পতিবার জামিল ভাই নামে একজন বড় ভাইয়ের মুখ থেকে ঘটনাটি শুনি। জি। তো ঘটনাটি হচ্ছে ওনার ফ্রেন্ডের সাথে ঘটে যায় একটা ঘটনা। তো ঘটনাটি আজ থেকে 6 বছর আগে ঘটে। তো তখন জামিল ভাই যে ফ্রেন্ড, যার সাথে ঘটনাগুলো ঘটে, তখন উনি মিডল ইস্টের কাতারে থাকতেন। তো কাতারে উনি একটা কোম্পানির ভিসাতে যান বাংলাদেশ থেকে। তো সেখানে উনি টেলারিং এর কাজ করতেন। তো উনি যে মালিকের আন্ডারে কাজ করতেন, সেই মালিক ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো তো আপনার ওনারা যে বাসাটাতে থাকতেন, সেটা হচ্ছে 2 তলার একটা বিল্ডিং, এবং নিচের ফ্লোরে হলো কারখানার মতো, সেখানে ওনারা কাজ করতেন, এবং সেকেন্ড ফ্লোরে ওনারা সবাই একসাথে থাকতেন। তো ওইখানে আরো 2 জন বাংলাদেশি কর্মচারী ছিল। আর ওই কারখানার সবচেয়ে যে পুরাতন যে কর্মচারী, তিনি হচ্ছিলেন পাকিস্তানের নাগরিক ছিলেন উনি। ওনার নাম হচ্ছে ইউসুফ শেখ। তো ওখানে ওঠার পর 2-1 দিন পর ওই ইউসুফ শেখ যিনি, উনি তাকে কিছু জিনিস নিয়ম কানুন শিখিয়ে দেয়। সেটা হচ্ছে যে আপনার রাতের বেলা মাঝে মধ্যে পুলিশ আসে এখানে। তো পুলিশ এসে চেক করে যে কোনো অবৈধ কর্মচারী অন্য দেশ থেকে এসে কাজ টাজ করছে কিনা, এগুলো চেক করার জন্য। তো তারা যখন আসে, বেসিক্যালি তারা এসে নক দিয়ে বলে, তারা আরবিতে বলে যে আমরা পুলিশ, দরজা খোলার জন্য। তো তাদের বাসার পিছন দিকে একটা গেট ছিল, আর সামনের দিকে শুধু শাটার ছিল, যেটা বেসিক্যালি মানে দোকানের মতোই। তো এরকম কিছু নিয়ম শেখা। আর আরেকটা জিনিস বলে যে রাতের বেলা যদি এরকম পুলিশ ছাড়া যদি অন্য কেউ নক করে, তাহলে যাতে তারা দরজা না খুলে বা শাটার না খুলে। তো ওনার কাছে একটু অবাক লাগে যে চোর ডাকাতের কোনো ভয় ছিল না সেখানে। আর হাইওয়ের পাশে ছিল তাদের ওই কারখানা বা বাসা, যেটাই হোক। তো আশেপাশে 2-1টা বাসা ছাড়া আর দূরে একটা পেট্রোল পাম্প ছিল, পাম্প স্টেশন ছিল। তো 2-1 দিন পর ওই জামিল ভাইয়ের ফ্রেন্ড, উনি তাকে জিজ্ঞেস করে যে আপনি যে বললেন যে পুলিশ ছাড়া অন্য কেউ যদি নক করে দরজা খুলতে না, মানে কি, মানে কারণটা কি ছিল? তখন উনি যেটা বলেন যে পাকিস্তানি যে সিটিজেনটা ছিল, তো উনি বলে যে এই বাসাটা যখন এই ওনাদের কারখানা যে মালিক যিনি অ্যারাবিয়ান পার্সন, তো উনি প্রায় 2-3 বছর আগে নেন ভাড়া। তো তার ঠিক 3-4 বছর আগ পর্যন্ত বাসাটা অ্যাবান্ডেনই ছিল। আচ্ছা। তো এই বাসাটার যে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এরকম যে অনেক আগে এখানে একটা অ্যারাবিয়ান ফ্যামিলি থাকতো। তো একদিন যেটা হয় যে ওই অ্যারাবিয়ান ফ্যামিলির যে কর্তা যিনি ছিলেন, উনি তার ওয়াইফ এবং তার বাচ্চা ছিল একটা, প্রায় এক বছর এরকম বয়স ছিল। তো তাদের 2 জনকে মেরে আপনার ফ্রিজের মধ্যে রেখে সে চলে যায়। তো যেহেতু কোনো লোকজন আসা যাওয়া ছিল না, তো এটা জানতে জানতে প্রায় 4-5 দিন লেগে যায়। তো পুলিশ টুলিশ এসে সে লাশ সেখান থেকে নিয়ে যায়। তারপর থেকে এই বাসাটা বলতে গেলে অ্যাবান্ডেনই ছিল, কেউ থাকতো না। তো তারপর ওনাদের মালিক এই বাসাটাকে কারখানা হিসাবে নেয়। আচ্ছা। তো ইউসুফ শেখ আরো কিছু বলে যে সেটা হচ্ছে যে এই কারখানাতে মানে এর আগে অনেক কর্মচারী আসছে বাংলাদেশ থেকে, প্লাস হচ্ছে পাকিস্তান থেকে। তো অনেকেই 1-1.5 মাস কাজ করার পর চলে যেত। আচ্ছা। তো সবারই একটা কমপ্লেন ছিল যে রাত হলে মনে হচ্ছে ওনাদের ফার্স্ট ফ্লোরের বর্ণনা হচ্ছে এরকম যে বড় একটা রুম, তারপর হচ্ছে একটা ছোট কিচেন রুম, এবং তারপর হচ্ছে টয়লেট। তো ওই কিচেন রুমের ওইখান থেকে মনে হতো যে তাদের কোনো একজন মহিলা থেমে থেমে কান্না করলে যেরকম শব্দ হবে, ঠিক এরকম একটা কান্নার শব্দ ভেসে আসতো। আচ্ছা। আর অনেক সময় থেকে যে তাদের শাটারের মধ্যে মনে হচ্ছে কেউ নক করতেছে। তো তারা অনেকবার উপর থেকে দেখার চেষ্টা করছে, নিজে শাটার খুলে বেরিয়েছে, দেখছে যে সেখানে কেউই নেই। আর ওনাদের বাসাটা ছিল হাইওয়ের একেবারে পাশে। তো ওইখানে যে অন্য কেউ এসে তাদেরকে ডিস্টার্ব করবে, এরকম কেউ ছিল না সেখানে। তো একদিন যেটা হয়, এক কর্মচারী ছিল, সে নিচে কাজ করতেছিল। তো কাজ করার একটা পর্যায়ে সে শুনতেছে যে আপনার রান্না করে ওই পাশ থেকে একজন মহিলা কান্না করতেছে। তো এটা শোনার পর তার কাছে কিউরিসিটি কাজ করে যে এত রাতে এখানে মহিলা কোত্থেকে আসবে। তো সে সেটা দেখার জন্য কিচেন রুমের দিকে যখন যায়, তখন সে স্পষ্ট ফিল করলো যে শব্দটা টয়লেট থেকে আসতেছে। তো রাসেল ভাই উনি যখন টয়লেটের দরজাটা যখন খুলেন, তখন উনি দেখেন যে লম্বা একটা মানুষ, মহিলা হবে, কারণ সে যেটা বলে যে বেশ বড় বড় চুল ছিল। সে মানে তার মাথার একেবারে টয়লেটের সেলিং এর সাথে লাগানো ছিল, এত বেশি লম্বা ছিল। তো এরকম একজন মানুষ ঘুরে দাঁড়িয়ে সে কান্না করতেছে। তো এটা দেখার পর সে ভয়ে 2 তলা চলে আসে দৌড় দিয়ে। তো এসে সবাইকে নিয়ে নিচে যায়। তো সে নিচে গিয়ে দেখে যে ওয়াশরুমে কেউই নেই। তো তারপর ওই লোক কিন্তু এখান থেকে ছেড়ে দেয় কাজ করা। তো এটা তাদেরকে বলে যে এই ব্যাপারগুলো যাতে একটু উনি অ্যাভয়েড করে চলে, বিকজ এই বাসাটার বা এই কারখানাটা এই প্রবলেমগুলো আছে। তো যাই হোক, তো একদিন ওনারা রাতের বেলা কাজ করতেছিল, মেশিনে কাজ করতেছিল। তো ইউসুফ শেখ যিনি, উনি হঠাৎ করে বলতেছে যে মেশিনটা স্টপ করার জন্য। 2 জন মেশিন চালাচ্ছিল, তো তারা মেশিন স্টপ করলো। তখন প্রায় 10টা সাড়ে 10টা হবে, তারা সবাই শুনতেছে যে বাসার পিছন থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে আসতেছে। তো তারা কিন্তু রাসেল ভাই মোটামুটি ইউজ টু ছিল ব্যাপারগুলোর সাথে,
এগুলো একটু তারা অ্যাভয়েড করে চলতো। তো একদিন যেটা হয় যে তারা তাদের ওই কারখানা যে মানে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো তারা পাশে একটা মার্কেটে দিয়ে আসে। তাদের কিছু শোরুমের সাথে ডিল ছিল, ওইখানে গিয়ে তারা তাদের মালগুলো দিয়ে আসতো। তো একদিন তারা সেই শপিং মলে সেই মালগুলো দিয়ে আসতেছিল তাদের কাভার্ড ভ্যানে করে। তো তখন গাড়ি চালাচ্ছিল জামিল ভাই যে ফ্রেন্ডটা ছিল, উনি গাড়ি চালাচ্ছিলেন। আর ওই ওনার সাথে ছিল ইউসুফ শেখ যিনি, আর পিছনে একজন বাংলাদেশি কর্মচারী ছিল, আর তার সাথে ছিল তাদের যে সেই অ্যারাবিয়ান ওনারটা। তো হাইওয়ে যেহেতু, সেখানে প্রায় ম্যাক্সিমাম সব গাড়ি প্রায় 80-90 মাইল পার আওয়ার বেগে চলতে থাকে। তো মরুভূমি এক পাশে, আর ওদিক দিয়ে তারা যখন চলতেছিল তো তারা লক্ষ্য করলো কি যে দূরের থেকে যদি কেউ যদি রাস্তা ক্রস করে বেসিক্যালি তাকে কিন্তু গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পাওয়ার কথা। তো হঠাৎ একটা সময় তারা দেখলো, সবাই একসাথে দেখলো যে মনে হচ্ছিল কেউ একজন হঠাৎ গাড়ির সামনে চলে আসছে, এবং তারা খুব জোরে সেটাকে হিট করে। এত জোরে হিট করে যে জামিল ভাইয়ের যে ফ্রেন্ড, তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মানে থরথর করে কাঁপতেছিল যে সে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো এটা ঘটার পর সে সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে। তো তাদের যে ওনার ছিলেন উনি আগে বের হন। তো তারা হিট করার পর যতটা না শকড হয়, তার চেয়ে বেশি শকটা তারা বের হয়ে, যে পরিমাণ শব্দ হয় হিট করার পর। তো বেসিক্যালি গাড়ির যে সামনে যে বাম্পারটা ছিল সেটা ভেঙে যাওয়ার কথা বা কোনো স্ক্র্যাচ পড়ার কথা, কিন্তু তারা বেরিয়ে দেখে যে সেখানে কোনো মানে কোনো স্ক্র্যাচ নাই, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, কোনো কিছুই নেই সেখানে। যদি কাউকে আঘাত করা হতো অ্যাটলিস্ট তার ব্লাড পড়ে থাকতো, কোনো জীব জানোয়ার হলো কিন্তু তার মানে বডিটা পড়ে থাকতো, কিন্তু সেখানে কিছুই নেই। তো এটা ঘটার পর তারা আর কেউ নিজেদের সাথে কোনো শেয়ার টেয়ার কিছু করলো না যে কি ঘটছে ব্যাপারটা। তো যাই হোক, তো তাদের উনি যেটা বলেন যে উনি যতটুকু দেখেন যে তার কাছে মনে হচ্ছিল যে সাদা জামা পরা কেউ একজন হঠাৎ সামনে চলে আসছে এবং তারা ওইটাকে হিট করছে। তো তার কিছুদিন পর উনি আর কিছু ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার কারণে উনি দেশে চলে আসেন। তো দেশে এসে প্রায় উনি আর পরে কাতার আর যাননি। তো উনি প্রায় আপনার 3-4 মাস বেকার ছিলেন। তো তারপর উনি ফ্রুটসের বিজনেস শুরু করেন, জামিল ভাইয়ের ফ্রেন্ড। তো ফ্রুটসের বিজনেসের কারণে উনি মাঝে মধ্যেই আপনার হচ্ছে দিনাজপুর, রংপুর, তারপর হচ্ছে যশোর যেতেন উনি ফ্রুটস কেনার জন্য। তো ওখানে উনি বাসে যেতেন এবং আসার সময় উনি ট্রাকে করে ফ্রুটস নিয়ে চলে আসতেন ঢাকায়। তো এরকম একদিন উনি রাতের বেলা যশোর যাচ্ছিলেন। তো ঢাকার থেকে উনি বাসে উঠেন। তো বাসে ওঠার পর যেটা হয় রাসেল ভাই, যে এটা কিন্তু প্রায় বছরখানেক হয়ে গেছে ওই কাতার থেকে আসার। তো উনি যে সিটটায় বসেন জানালার পাশে, তো উনি দেখলেন যে ওনার পাশের সিটটা একটু ভাঙা, মানে ভাঙা কি মনে হচ্ছে না কেউ বসতে পারবে সেখানে। তো গাড়িটা যখন স্টার্ট দিবে ঠিক তখন একজন মহিলা এসে সেখানে বসে। তো মহিলাটা পরা ছিল সাদা একটা বোরকা, যে সাদা বোরকা কিন্তু এখন দেখা যায় না। আগেরকার দিনে আমরা যখন আরবি পড়তাম তখন ওই দাদিদেরকে দেখতাম তারা এরকম বোরকা পরে। তো তার চোখের দিকে শুধু দুটা ফুটোর মতো চোখ দুটো দেখা যায়। তো এরকম একটা মহিলা এসে বসছে, তার কোলে হচ্ছে একটা বাচ্চা। তো উনি ভাবছেন হয়তো বা জাতি টাতি হবে, তার সাথে যাচ্ছে। তো যাত্রা পথে যখন গাড়ি থামায়, উনি খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। তো উনি গাড়ি থেকে নামার পর তো উনি দেখতেছিলেন যে তার পাশে যে মহিলাটা বসছে বাচ্চা নিয়ে, মানে সে কোথায় বসছে। তো যেহেতু সাদা পড়েছে তাকে কিন্তু মানে সহজেই লোকেট করা সম্ভব ছিল, বাট উনি তাকে কোথাও লোকেট করতে পারেন না। তো উনি ভাবলেন যে হয়তো উনি খেয়ে আবার গাড়িতে উঠে গেছেন। তো উনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আপনার স্মোক করতেন। তো স্মোক শেষ করে উনি বাসে উঠেন। তখন বাসটা ঘোরাচ্ছিল সে হোটেলের সামনে থেকে। তো তখন উনি যখন বাসে উঠলেন তখন উনি উঠে দেখলেন যে ওনার পাশের সিটে ওই মহিলাটা নেই, যে মহিলাটা ওনার সাথে ঢাকা থেকে আসছে। তখন উনি সুপারভাইজারকে বলে যে এখানে একজন যাত্রী ছিল, উনি তো নেই। তখন সুপারভাইজার ওনাকে যেটা রিপ্লাই দেয় যে ভাই আপনার ওই সিটটা তো ভাঙা, ওটার কোনো যাত্রী নাই। আচ্ছা, মানে তখন উনি লক্ষ্য মানে করলেন, কেউ ছিলই না ওইখানে আসলে। জি, আচ্ছা, উনি আসলে তখন একটু খেয়াল করে দেখলেন কি যে ওই সিটটার যে আসনের যে ফোমটা ছিল, হুম, মানে সেই ফোমটাই ছিল না। অ্যাটলিস্ট কেউ বসতে গেলে সেখানে পড়ে যাওয়ার কথা নিচে। হুম, 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 তো উনি আর ভাবলেন না এগুলো নিয়ে কোনো কিছু। তো উনি যশোর চলে যান। তো সকালবেলা কি উনি যশোরে পৌঁছানোর পর উনি একটা হোটেল টাইপের, মানে বোর্ডিং বলা চলে, হুম, হুম। একটা জায়গায় খুব চিপ রেটে একটা হোটেলে উঠেন উনি। তো হোটেলে ওঠার পর উনি সারাদিন ঘুমায়, ঘুমতে করে বিকালবেলা উনি ওনার যে বিজনেস পার্টনার ছিল তাদের সাথে ডিল টিল করে। তো সেদিন রাতে উনি ঢাকায় চলে আসবেন, বাট কোনো একটা প্রবলেমের কারণে তাকে সেদিন তার থেকে যেতে হয় রাতে, তারপরের দিন উনি আসবেন। তো আচ্ছা। সেদিন রাতের ঘটনা, উনি রুমে শুয়েছিলেন, খুব আর্লি শুয়ে পড়েন। তো তখন শীতকাল ছিল। তো উনি হঠাৎ কটা 2:30-3টে এরকম সময় হবে, কজ উনি তখন ঘড়ি দেখেন নাই, উনি এটা গেস করে বলেন যে 2:30-3টে এরকম সময় নাগাদ উনি ফিল করলেন যে ওনার রুমের মধ্যে টেম্পারেচার অনেক হাই, 40 বা 40 আপ হবে, এত টেম্পারেচার, উনি ঘামাচ্ছেন রীতিমতো। হুম, হুম। শীতকাল ছিল। তখন আসলে উনি চোখ খোলার পর যেটা দেখলেন সেটা খুবই উইয়ার্ড ছিল তার জন্য। তো উনি দেখতেছেন যে যে মহিলাটাকে উনি যেটা বলেন যে উনি কাতারে দেখেছিলেন, গাড়ি হিট করেছিলেন যখন, হুম, সাদা ড্রেস পরা, যে মহিলাটাকে উনি বাসে দেখেছেন সেই রকমই একজন মহিলা, বোরকা পরা মনে হচ্ছে। সে রুমের মধ্যে একবার মানে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে আর বাম পাশ থেকে ডান পাশে আসছে। তার কোলে একটা বাচ্চার মতো ছিল, মানে দেখে মনে হচ্ছে তাই সে কোলে কিছু একটা নিয়ে রাখছে। তো অনেক সময় হয় না যে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য রুমের এক পাশ থেকে আরেক পাশে মহিলারা হেঁটে যায় ঘুম পাড়ানোর জন্য। হুম, 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 হুম। তো উনি তখন মানে বেশিক্ষণ দেখতে পারেন না এই জিনিসটাকে। তো তখন উনি জাস্ট তার পায়ের দিকে
লোকেট করেন, মানে নজর দেন। তো উনি পায়ের দিকে তাকানোর পর যেটা দেখলেন যে তার পায়ের তালুর যে অংশটা সেটার আঙ্গুলগুলো ছিল পিছনের দিকে, আর পায়ের গোড়ালিটা ছিল তার বডির সামনের দিকে। তো এটা দেখার পর রাসেল ভাই তার আর কোনো কিছু মনে নেই, উনি সেন্স হারিয়ে ফেলেন সে রুমের মধ্যে। তো পরের দিন সকালবেলা যখন তার সেন্স ফিরে, তো উনি ঘটনাটা কারো ওই বোর্ডিং এর কারোর সাথে শেয়ার না করে উনি ঢাকায় চলে আসেন বাসে করি। তো ওনার ট্রাক পরবর্তীতে চলে আসে। তো এই ঘটনা ঘটার পর উনি কারোর সাথে ব্যাপারটা শেয়ার করেন, হয়তো তার কোনো ভুল হ্যালুসিনেশন হতে পারে। তো উনি ঢাকায় আসার পর, এই রোজার কিছুদিন আগের ঘটনা, ওনাদের বাসাটা হচ্ছে আজিমপুরে, আন্ডার কনস্ট্রাকশন ওনাদের বাসা। তো ওনাদের বাসায় যে নিচে যে হাউসটা আছে, তো সেই হাউসের পানি উনি যখন মোটর দিয়ে উপরে টাঙ্কিতে তুলেন, তখন উনি মাঝে মধ্যে চেক করেন যে টাঙ্কি কি ফুল হয়েছে কিনা। তো ফুল হলে উনি নিচে থেকে সুইচটাকে অফ করে দেন। তো কিছুদিন আগে, এই রোজার আগে, তো উনি এরকম ছাদে যান। তো ছাদে গিয়ে উনি টর্চ লাইট নিয়ে দেখতেছিলেন টাঙ্কি, তখন 9:30 10টা 10:45 এরকম সময় হবে। তখন উনি সেম জিনিস, যে জিনিসটা উনি বাসে দেখেছেন, প্লাস হচ্ছে আপনার যশোরে যাওয়ার পর দেখেছেন সে বোর্ডিং এ, প্লাস কাতারে দেখেছেন, সেই জিনিসটা তার বাসার ছাদে মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে কোলে একটা বাচ্চার মতো নিয়ে। তো এটা কিন্তু রাসেল উনি অনেক হুজুর দেখায়, ঈদের পরও উনি অনেক হুজুর দেখায়, কিন্তু উনি এখনো এটা কোনো সলিউশন পাননি। এখনো পর্যন্ত জিনিসটা এরকমই আছে। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা মানে মানে তার কল্যাণ কামনা করি এবং তিনি এই সমস্যা কাটিয়ে উঠুন, সেটাই আমরা চাইবো। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার নামটা কি একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদের বলেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক সেতু, ধানমন্ডি 27 থেকে এসেছি। ওকে, ধানমন্ডি 27 থেকে এসেছেন। আপনার যে ঘটনাটা বেসিক্যালি আপনাদের 3 জনের সাথে একই ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটা আপনি যে যখন বাইরে বলছিলেন তখন অনেক বড় করেই বলছেন, আমরা একটু ছোট করে ফেলি, তাহলে সবার বুঝতে একটু সুবিধা হবে। আমরা শুনি। প্রথম সরাসরি ঘটনা চলে যাই। আমার ঘটনা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 2013 সালের সেপ্টেম্বর মাসে। তো আমি ঢাকায় একটা ভার্সিটিতে পড়াশোনার সুযোগে হোস্টেলে উঠি আর কি। তো হোস্টেলে ওঠার পর 7-8 দিন কোনো প্রবলেম ছিল না, থাকলাম ভালো মন্দ। তো একদিন রাতের বেলা হঠাৎ করে দেখলাম ছাদে, আর আমি বলে রাখি আমি থাকতাম হোস্টেল 4 তলায়, এর উপর ছিল ছাদ। তো ছাদে একদিন দেখলাম রাত্রে বাজে মানে 12টা 12:30, মানে লাফানি শব্দ, লাফাতে টাইপের কেউ। তো ভাবলাম যে মনে হয় ছাদে দুষ্টামি করতেছে বা ফোনে কথা বলতেছে, এই জন্য লাফালাফি করে মজা নিতেছে। পরে 2-4 দিন পর আমি নিজেই আমাদের ছাদে ওটা যে সিঁড়িতে বসে ফোনে কথা বলছি। তো কথা বলার এক পর্যায়ে দেখলাম যে কান্নার শব্দ। চিন্তা করলাম যে এত রাতে কান্নার শব্দ কোথা থেকে আসবে। আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার পর দেখলাম যে কোথাও কেউ নেই, ছাদটা পুরো খালি। তো ভাবলাম হয়তো পাশের বিল্ডিং এর ফ্ল্যাট থেকে হয়তো কেউ কান্নাকাটি করছে, ওই শব্দটা পাইছি আমি। এটা আমি নিচে চলে এসে রুমে ঢুকে পরে আমি কারোর সাথে জিনিসটা ডিসকাস করলাম না। তো আস্তে আস্তে হোস্টেলের মধ্যে সমস্যা বাড়তে থাকলো। তো লাইক যেমন বাথরুমে যদি ঢুকি দেখলাম যে বাথরুমের সুইচ অফ বা লাইট অফ। তো প্রথমত ভাবতাম হয়তো আমাদের সাথে ছেলেপেলেগুলোকে দুষ্টামি করে। পরে এক সময় দেখলাম যে না, দুষ্টামির মধ্যে গুলো পড়তেছে না। তো দেন আমার এক বড় ভাইকে জানাইলাম যে ভাই এই ঘটনা, তো আপনি একটু দেখেন। তো ভাইটা কয়েকদিন পরে আমাদের হোস্টেলের নিচেই পাশের বিল্ডিং এ যে দারোয়ান তার সাথে জিজ্ঞাসা করলো তাছাড়া এই ঘটনাটা কেন। তো তাছাড়া চাচার কথা ছিল বেসিক্যালি এরকম যে বলছে কাকা আপনি যে হোস্টেলে আছেন, হোস্টেল তো আগে ছিল নর্মাল হচ্ছে ফ্ল্যাট বাসা, 4 তলা ফ্ল্যাট বাসা। তো 4 তলায় ফ্ল্যাট ছিল 2টা। তো এটা 2008 সালের ঘটনা যে 4 তলায় ডান সাইডে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে একটা মেয়ে বিষকে সুইসাইড করেছে। তো পরে ওই ফ্যামিলিটা 2-3 মাস পরে বাসাটা চেঞ্জ করে অন্য বাসায় চলে যায়। দেন ওই ফ্ল্যাটটা যখন খালি হলো, পরবর্তীতে যে কোনো ভাড়াটি আসলেই 2 থেকে 3 মাস বেশি স্থায়ী হতো না, তারা চলে যেত। আস্তে আস্তে পুরো বাসাটার মধ্যে প্রবলেম দেখা দেয়। দেন বাড়িওয়ালা এক পর্যায়ে আপনি যে হোস্টেলটা করছে হোস্টেলের কাছে প্লেসটা বিক্রি করে দেয়। তো পরে উনি এটাতে হোস্টেল করছে জায়গার মধ্যে। তো ধরা হচ্ছে ওই ভাইয়াটা, ওনার হচ্ছে সাইফুল হাসান। যথারীতি ভাইয়াটা এসে বললো যে এই ঘটনা। তো আমরা কেউ পাত্তা দিতাম না, কেন পাত্তা দিতাম না হচ্ছে ব্যাটা সবসময় মজা করতাম আমাদের সাথে যে এই আসছে। তো বললাম যে ভাই আপনি তো মজা নিতে আছেন কেন, এটা তো ট্রাস্ট ফান্ড। তিনি বলে ট্রাস্ট না হইলে নাই, কিছু করার নাই। তো মাঝখানে কিছুদিন ঝামেলা হয় নাই। পরে হচ্ছে একসময় আমাদের ফাইনাল একদম শেষ হয়ে যায়, আর আমরা যেহেতু বাসটির মতো একদম ছিল মোটামুটি যে যার মতো বাসায় চলে যায়। তো আমরা 4 তলায় ওই দিন ছিলাম আমরা 3 জন। তা আমার সাথে ছিল নাফি ফ্রেন্ড, ও বাসায় চলে গেছে আর আমি একা।
দেন শুয়ে পড়লাম, মোটামুটি আমি একা শুয়ে পড়লাম। শোয়ার পরে হচ্ছে আপনি 12টা থেকে 12:30টার মধ্যেই লাইটটার সব একটা গন্ধ পাচ্ছি আমি। গন্ধটা হচ্ছে লাইক এরকম ডাস্টবিনে পচা গন্ধ, এই টাইপের গন্ধ। তো চিন্তা করলাম যে এই টাইপের গন্ধ তো রুমে আসার কথা না, কারণ আমার রুমের তো ঝুড়িটা পরিষ্কার। তারপরে উঠে দেখলাম যে না, পরিষ্কার আছে, ভাবলাম হয়তো পাশে টাশে কোনো গন্ধ টন্ধ আসছে এই টাইপের। দেন 1:40 থেকে 1:45 বা 50 এই সময়ের মধ্যে আমি মানে আমার রুমের মধ্যেই একটা কান্নার শব্দ পাই, হালকা করে একটা কান্নার শব্দ পাই। আমি চোখে ঘুম এসে পড়ছে অনেকটা, তো ঘুম চোখে একটু উঠলাম। উঠানোর পরে দেখলাম যে আমার বিছানায় কেউ একজন শুয়ে আছে। তখন জিনিসটা মাথায় এতটুকু আসলো না যে বিছানায় শুয়ে থাকবে কে। তো আমি আবার যথারীতি বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মাথায় আসলো যে বিছনাতে কেউ থাকার কথা না, কারণ আমার রুমটা তো আমার কাছে নাই, তো বিছনায় আসলে কে। হুট করে বসে পড়লাম। বসানোর পরে হচ্ছে মানে আমি তখন দেখলাম বসানোর পরে হচ্ছে একটা মেয়ে হচ্ছে আপনার দাঁড়িয়ে আছে। তার চুলগুলো পিছন চুলের সামনে অনেক বড় চুল সামনে। তো দেন আমি আর কিছু কোনো কথা বলতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস যাওয়ার পরে হঠাৎ ঘন্টাখানি পর্যন্ত জ্ঞান ফিরলো। দেখলাম যে আমার রুমটা পুরো ফাঁকা, কেউ নেই। তা আমি যথারীতি কারোর সাথে জিনিসটা শেয়ার করলাম না। শেয়ার না করার পরে আমি পরদিন সকালবেলায় ভোরে বাসায় চলে যাই। তো বাসায় চলে যাওয়ার পর আমি আমার মার সাথে ঘটনাটা শেয়ার করি, আমার সাথে এই হয়েছে। তাও মা বললো যে এগুলো তো মনের দোষ, বাস্তবে এসব কিছু নাই। তা আমি তখন চিন্তা করলাম হইতে পারে আমার মনের সমস্যা হতেই পারে। তাই আমি তো গায়ে নিলাম না এত কিছু। পরে হচ্ছে 10-15 দিন পরে যখন ছুটি শেষ, আমার রেজিস্ট্রেশন সময় আসা পড়ছে, আমি আবার ঢাকাতে ব্যাক করলাম। ঢাকাতে ব্যাক করে হোস্টেলে আবার চলে আসলাম। তা আসার পরে আমার একটা ফ্রেন্ড জাহিদ, ওর সাথে আমি মোটামুটি জিনিসটা ডিসকাস করলাম যে এই হয়েছিল আমার সাথে। তো পরে ও আমাকে বললো যে ওর সাথে সামথিং কিছু একটা এরকম হয়েছে। তো আমি বললাম যে কিরকম, তোর সাথে কি হয়েছে? উনি বললো যে আমি যাওয়ার কয়েকদিনের পরে তো থাকতো 3 তলায় হচ্ছে টোটালি পুরো ফাঁকা, ও একমাত্র ছিল। তো আসলে আমি বলে রাখি, আমাদের যে হোস্টেলে মানে 1 তলা 2 3 4 তলা প্রত্যেকটা যে মেইন দরজা আছে, আর হোস্টেল নিয়ম আছে যে রাত্রে 11টার পর যার ফ্লোরের মেইন দরজাটা লক করে লাগানো। তো ও লক করে রাখছে, একা মানুষ। তো ওরও হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে কলিং বেল টিপ দেয়। তো চিন্তা করলো যে এত রাত্রে করে কে দিবে, কারণ হোস্টেল তো ফ্ল্যাটে কেউ নাই। তারপরে খুলতে গেল, খুলে দেখে যে ওর দরজার সামনে কেউ নাই। তারপরে আবার আয়সা বলো শুয়ে পড়ছে। তো 15 থেকে 20 মিনিট পরে রাসেল ভাই ওই দরজার জোরে লাথি মারলে যেরকম একটা শব্দ, মেন দরজা ঠিক এরকম একটা লাথি মারছে। তো এবারও মোটামুটি মেজাজ খারাপ ফিরে গেছে যে কে লাথিটা মারলে আমি দেখবো। দেন ও এবারে গেল, যাওয়ার পর দেখলো এবারে কেউ নাই, টোটালি হচ্ছে জায়গাটা খালি। তোর মনে একটু ভয় কাজ করলো যে বারবার 2বার সেম কাইন্ড অবস্থা হচ্ছে, তো ঘটনা কি। তো পরে ও যখন আবার শুইতে যাবে, লক্ষ্যে শুইতে যাবে, তখন দেখলো যে মাথার উপরে আপনার হচ্ছে মানে কালো পাখি সার্কুলার ঘুরতেছে। ও প্রচন্ড ভয় পায়। কালো পাখি? হ্যাঁ, কালো পাখি হচ্ছে 10-15টা পাখি হচ্ছে সার্কুলার ঘুরতেছে। দেন ও একা ছিল, কার সাথে জিনিসটা তখন আমাদের শেয়ার করে নাই। ও বাসায় চলে যায়। তো বাসায় চলে যাওয়ার পরে মোটামুটি দুজনে একসাথে আসি রেস্টুরেন্ট করতে ঢাকাতে। তা আসার পর আমরা হোস্টেল আর থাকি নাই, তাতে কিছু করে হোস্টেল চেঞ্জ করে ফেলি। তো চেঞ্জ করার ফলে আমরা 10-15 দিন পর্যন্ত ভার্সিটিতে গেলাম। আমার বলে রাখা ভালো যে আমাদের 4 তলা এক বড় ভাই আছে, যার পথ সাইফুল। ওনার সাথে আমাদের 4-5 দিন পরে ভার্সিটি 4-5 দিন পরে দেখা হয়। তো ভাই বললো যে কি ভাই হোস্টেল চালা কেন? তো বললাম যে ভাই এই সমস্যা, আমি চলে আসছি দরকার নেই। তো বললো যে কি বলো, আমার সাথে তো এরকম একটা হয়েছিল, তো আমারটা অনেক ভয়াবহ। তো বললাম যে ভাই কিরকম আপনার এত ভয়াবহ, কিরকম? তো ওনার ঘটনা ছিল এরকম আসল ভাই। উনি বললো যে আমি যখন সকালবেলা চলে যাই, থাকে আমার 4 তলার 2 জন, তার মধ্যে ওই ছেলেটা পরদিন চলে আসে। তো পুরো ফ্ল্যাটটা উনি একা। দেন ওনার তো একই অবস্থায়, এই 1টা থেকে 1:30টার মাঝে ঘটনা, উনি শুয়ে পড়ছে, ওনার রুমের সাথে ছিল বারান্দা। তো উনিও বললো যে বারান্দা থেকে উনি ফার্স্ট টাইম কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজ পাওয়ার পরে উনি বেডশিট অন করে দেখে যে বারান্দা পুরো ফাঁকা, কেউ নাই বারান্দার মধ্যে। তারপরে উনি শুয়ে পড়ে লাইট অফ করে কিছুক্ষণ পর থেকে আবার ওনার পাশের বিছানায় হাত দেখা যায়।
তো যখন হাত দেখেছে উনি উঠে বলতেছে যে উনি উঠে দেখছে মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে, শুধু হাত। শুধু হাত দেখা যাচ্ছে। হুম, হুম। তা উনি যখন লাইটটা মানে ব্যাটারিটা অন করলো, অন করার পর দেখলো সামনে কিছু একটা সামথিং দাঁড়িয়ে আছে। উনি বলছে আপনি কে, ও শুধু এতটুকু বলছে আপনি কে। পরে উনি কিছু বলতে পারেন নাই, উনিও সেন্সলেস হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে ওনার যখন জ্ঞান ফেরার পরে উনি টোটালি কিছুদিন যাবত অসুস্থ হয়ে পড়ে, তেমন চাপও চলে যায়। তাজপুর যায় এবং তারপরে উনি ওখানে ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, treatment তার করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকমই, সেটা আমরা হয় ট্রিটমেন্টের প্রসেসটা না শুনলাম, কিন্তু তার মানে এরকম যে একই রুমে আপনি, আপনার বন্ধু এবং সেই বড় ভাই হ্যাঁ। ঠিক তিনজনই ভয় পেয়েছেন, কিন্তু আপনাদের ভয় পাওয়ার ধরনটা কি এক ছিল না এক একজন এক এক ভয় এক একজন এক এক রকম ছিল। এক একজন এক এক ভাবে? তার মানে ধরে নেওয়া যায় যে ওই হোস্টেলে বা ওইখানে খারাপ কিছু একটা ছিল এবং তিনজন তিন ভাবে দেখেছেন। হ্যাঁ, কেউ হয়তো হাত দেখেছেন, তারপরে মানুষটাকে দেখেছেন, আর কেউ হয়তো আবার পাখি দেখেছেন যে পাখির মতো ঘুরছে এবং দরজায় প্রচন্ড লাথি দেওয়ার শব্দ পেয়েছে, এবং আপনি যেটা দেখেছেন সেটা আরেকটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, different। হ্যাঁ, আরেকটু ডিফারেন্ট ছিল, বাট তিনজনই ভয় পেয়েছেন। এখন তারপরে কি আপনারা আবারও পরে যখন মানুষজন সবাই ফিরে আসলো তখন কি ওই হোস্টেলে ফিরে গিয়েছিলেন, নাকি আর কোনোদিন ওই হোস্টেলে না না, আমরা আজ হোস্টেলে ব্যাক করার পর সাথে তো হোস্টেল ত্যাগ করি, পরে এবং আর কোনোদিন আর যান কোন নাই? হোস্টেলে যাই নাই। এবং হোস্টেল থেকে ফিরে আসার পরে আপনাদের আর কোনোদিন না না, ভয় পেতে হোস্টেলে ফিরে হয়নি? আসার পর সব ঝামেলা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনি একটু সেই সাথে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি জুলফিকার হোসেন, আসছি মিরপুর 2 থেকে। চলে যাই ঘটনায়। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি ভাই। এই ঘটনাটা টোটালি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। তো এই ঘটনাটা ঘটেছে এই রিসেন্ট মানে 2 মাসের মধ্যে। এই ঘটনাটা হচ্ছে আমার বন্ধুকে নিয়ে। আমার বন্ধুর নাম শুভ। ও বর্তমানে প্রচণ্ড আকারে সিক আছে, কারণ ওর 3 মাস আগে থেকে ও প্রচণ্ড আকারে অসুস্থ হয় রাসেল ভাই। তো অসুস্থ হওয়ার পর থেকেই মানে ওর স্বাস্থ্যটা এতটাই নষ্ট হয়ে যায় যে কেউ ডাক্তারকে বারবার দেখানোর পরে বিভিন্নভাবে টেস্ট বিভিন্ন কিছু করা হয়, অনেক ধরনের ওষুধ খাওয়া হয়, কিন্তু কোনোভাবেই সে সুস্থ হয় না। তো এইরকম অসুস্থ থাকার কারণে ও এক পর্যায়ে ওর আম্মা ওকে বলে যে অনেকদিন ধরে চিকিৎসা করাচ্ছি, এত টেস্ট করাচ্ছি, এটা করাচ্ছি ওটা করাচ্ছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তো আমরা একটা হুজুরকে দেখাই। তো হুজুরকে পাশেই একজন হুজুর ছিল, নাম সাগর হুজুর। তো সাগর হুজুরের কাছে ও আর কি ওকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সাগর হুজুর যেটা বলেন যে তোমার হাতটা আগে মেপে দেখাও। তো 2 হাত যখন এক করে দেখে যে বাম হাতের মানে নখটা, বাম পাশের মানে কোনো নখটা অনেকটা ছোট। তো তখনই সাথে সাথে হুজুর ওনাদের বলে যে তোমাকে মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, মানে নষ্ট করা হয়েছে, গ্রামের ভাষায় যেটাকে বলা হয় নষ্ট করা হয়েছে। তো ঘটনাটা জানার জন্য, ডিটেলস জানার জন্য আর কি হুজুর একজন জিনকে হাজির করার পরে সেখান থেকে জানে যে এই শুভটা আসলে অনেক ছিল, অত্যাচারী ছিল। ওটা ও চাচা নেতা থাকার কারণে অনেক ছেলেকে মারধর সহ দেখা যাচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকতো, এবং পাশে বাড়ির পেছনে যে পেছন সাইডটা যেটা পুকুর মাঠ বাড়ির চারটা ছিল, ওইখানে রাত্রেবেলা 2টা-3টার সময় উঠে লাইট মারা বা বড় বড় লাইট, বিদেশি যেসব লাইটগুলো থাকে না, ওই লাইটগুলো আর কি মারতো, পাশাপাশি ঢিল ছুটতো, মানে ইচ্ছা মতন যা খুশি চাই করতো। তো এক পর্যায়ে ওইখানে থাকতো হচ্ছে এক ধরনের মানে পরেরকারী কিছু জিন থাকতো রাসেল ভাই। তো জিনগুলো হচ্ছে মানে অনেক ভালো হওয়ার কারণে ওর কোনো ক্ষতি করেনি, বাট যখনও এত অত্যাচার করে সেই সময় আর কি ও এইসব অত্যাচার করার কারণে ও কোনো এক সময় ওর ওয়াইফকে নিয়ে পাশের গ্রাম থেকে বাইকে করে আসতেছিল। তো আমাকে দেখালো এবং বলল যে দেখ, আমার এইখান থেকে হাতের নখ থেকে মানে বাইক ছেড়ে আসার সময় হঠাৎ করে হাতের নখে ব্যথা পেল। তো এই ব্যথাটা পাওয়ার কারণে ও ব্রেক করে বাইক থামিয়ে ওর ওয়াইফকে বললো যে এটা আমার কেন হইলো। এখন দেখে যে হাতের মাথা, এখানে বলে তো বুঝতে পারবে না আসলে কেউ। আমি বলি যে বৃদ্ধাঙ্গুলির ওপরের যে অংশটা, ফিঙ্গার টিপ যেটাকে বলে আর কি, তাই না, ওইটা একটু ওপরের অংশের হ্যাঁ, দিকে, হ্যাঁ ওই জায়গাটা উপরের অংশটা মানে কেটে গেছে, মানে অটোমেটিক দেখতে পাচ্তেছে যে বাইক থেকে ব্রেক করে সে দেখলো যে আমার হাতের বৃদ্ধাঙ্গুলির খানিকটা কাটা এবং রক্ত পড়তেছে। তো ও মানে অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমার কোথাও অ্যাক্সিডেন্ট হলো না, কিছু না, হঠাৎ করে নখ কেটে গেল। তো এই নখটা কেটে নিয়েছিল রাসেল ভাই ওই যে জিনটা,
হ্যাঁ, ওই সময় মানে অন্ধকারের মধ্যে দিয়ে বাইক চালিয়ে আসতেছিল তো, গ্রামের রাস্তা যেটার মধ্যে কোনো বিদ্যুতের আলো রাস্তায় নেই, যার কারণে ধম করে ওইখান থেকে হাত থেকে ওইটা কেটে নিয়ে সরাসরি ওই জিনই ওকে ব্ল্যাক ম্যাজিক করে ওকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে আর কি। মানে বেশি ডিস্টার্ব করার কারণে জিনটা এটা করছে। তো ও ওই এখন এই তারপরে হুজুর যে এই সব কিছু খোঁজ পেলো আর কি এই হুজুরের কাছ থেকে, যে এই হুজুর সবকিছু আরেক জিনকে হাজির করে সেই জিনের মাধ্যম দিয়ে সবকিছু জানলো আর কি। তো এখন মানে মূল ব্যাপারটা হচ্ছে যে এত ডাক্তার এত কিছু করা হলো, কোনো কিছু হইলো না। এখন যে জিনের মাধ্যম দিয়ে কি তাবিজ পরে ওকে দেয়া হয়েছে, এখন গলায় পরায় রাখা হয়েছে যেটা। তো এখন আস্তে আস্তে ও সেরে উঠতেছে আর কি। গত 15 দিন থেকে ওই তাবিজটা করার পর থেকে আস্তে আস্তে এখনো একটু সুস্থ। তবে ও আমাকে বলতেছে যে ওর দোকান পাশে যেখানে যেত ওর শরীরের মধ্যে সারাক্ষণ যন্ত্রণা করতো রাসেল ভাই। মানে এতটা অস্থির থাকতো যে ও ওনার ওয়াইফের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতো। মানে এইটা হওয়ার পর থেকেই প্রচন্ড ঝগড়া, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার। এবং এছাড়া তো এর আগে তো ওরা ডাক্তারও দেখিয়েছিল এবং ডাক্তারের কাছে যেও কোনো রোগ হয়নি এবং রোগ ধরা পড়েনি। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তাকে প্রথমে যেটা কবিরাজ বলেছিলেন সেটা হচ্ছে দুটো হাতের আঙুল, অর্থাৎ কনিষ্ঠ যে আঙুল সেই আঙুলটা ইয়ে আছে কিনা, দুটোর মধ্যে কোনো ছোট বড় আছে কিনা। তার মানে যেটা আপনি বলছেন যে কবিরাজের কথা অনুযায়ী যদি একটা আঙুল আর একটা আঙুলের সাথে ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা আমি জানতাম না, আজকে আপনার কাছে শুনলাম। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। আমরা এই মুহূর্তে আবারও দিনারকে নিয়ে এসেছি। দিনারের কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমরা শুনবো এবং তারপরে আবার আপনাদের সাথে আপনাদের SMS এবং আপনাদের কমেন্ট করে নিয়ে ফিরে আসছি। চলুন শুনাছি দিনারের সেকেন্ড যে ঘটনাটা সেটা। ইয়াসির ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার ফ্রেন্ড আসলামের মুখ থেকে শুনি। তো ঘটনাটি ওর বাবার সাথে ঘটে। তো আসলামের বাবার নাম হচ্ছে মোতায়ের হোসেন। তো আঙ্কেল ওকে যেভাবে শেয়ার করে আমি ঠিক ওইভাবে বলছি। তো একদিন সকালবেলার কথা, তো সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আঙ্কেল ওনার কারখানায় যায়। তো কারখানা থেকে কাজটা শেষ করে উনি দুপুরবেলা বাসায় ফিরেন লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করার জন্য উনি বাসায় ফিরে যেটা শুনতে পান যে ওনার যে ছোটবেলার যে বন্ধু ছিল পাশের এলাকায় থাকতেন উনি মারা গেছেন। তো উনি জাস্ট দুপুরে লাঞ্চ করে উনি আর কারখানায় না গিয়ে উনি সেই মৃত বাসায় চলে যায়। তো উনি মৃত বাসায় যায়, গিয়ে দেখে ওনার ফ্রেন্ডের লাশ। তো উনি তখন ওনার ফ্রেন্ডের ছেলেকে জিজ্ঞেস করে যে ওনার লাশ কি ঢাকায় মানে দাফন করা হবে নাকি ওনাদের হোম ডিস্ট্রিক্ট বরিশালে নিয়ে দাফন করা হবে। তখন ওই ওনার ফ্রেন্ডের ছেলে যেটা বলে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে নিয়ে যাব। তো আঙ্কেল সেখান থেকে বাসা চলে আসে, বৃষ্টি পড়তেছিল সকাল থেকেই। তো আঙ্কেল জাস্ট মানে কিছু কাপড় নিয়ে নেয় সাথে করে। তো উনি ওনার ওয়াইফকে এসে বলে যে উনি ওই লাশের সাথে যাবে গ্রামে বরিশালে, কিন্তু ওনার ছোটবেলার বন্ধু ছিল। তো উনি আজকে আর কাজে যাবে না। তো উনার বিকেলবেলা সে বাসা চলে যান। তো ওই ওনার ফ্রেন্ডের ম্যাক্সিমাম রিলেটিভই বরিশালে ছিল। তো ঢাকা যারা ছিল তারা সবাই অলরেডি চলে আসে বাসায়। তো তারা সেখান থেকে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা সদরঘাট যায়। সেখানে গিয়ে তারা সেই লঞ্চে উঠে। তো যারা রিলেটিভ যারা ছিল, মহিলা প্লাস ছোট বাচ্চারা যারা ছিল, তারা সবাই যাত্রীদের আসনে গিয়ে বসে পড়ে। তো ওই আঙ্কেলের যে ফ্রেন্ড মারা যায় তার ছেলে এবং তাদের কিছু পুরুষ রিলেটিভ তারা কয়েকজন ছিল লাশটার সাথে। তো লাশটাকে একেবারে লঞ্চের যে টপ রুফটা যেটা ছিল তার ঠিক নিচের ইসের মধ্যে রাখা হয়, ফ্লোর যেটা সেখানে রাখা হয়। তো সেখানে ওই যে লঞ্চের যে বড় যে লাইটটা থাকে সেই লাইটের থেকে কিছু আলো সেখানে আসতেছিল। তো মোটামুটি হালকা কিছু আলো ছিল। তো তখন ওনারা লাশের পাশে আপনার ওই আগরবাতি এগুলো জ্বালিয়ে রাখে। তো হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো এরকম সময় হয় কি যে কেউ একজন এসে বসতেছে, তো অন্য দুইজনকে করতেছে কি নিচে থেকে চা খেয়ে আসতেছে। লঞ্চের ভিতরে চা বিক্রি করতেছিল, তো যাতে মানে ঘুমিয়ে না পড়ে। তো এরকম করে কেউ আসতেছে কেউ যাইতেছে, এইভাবে সবাই এক এক করে বসতেছিল। তো একটা সময় আঙ্কেল সেই লাশের পাশে বসেছিলেন চেয়ারের মধ্যে। তো আঙ্কেলের ঘুম আসবে এমন একটা অবস্থা, মানে তন্দ্রাচ্ছন্ন আঙ্কেল। তো আঙ্কেল চেয়ারে বসে ঝিমাচ্ছিলেন। তো তখন লঞ্চ চলতেছে মোটামুটি মাঝ নদীতে। তখন আঙ্কেল স্পষ্ট যেটা শুনতে পান সেটা হচ্ছে যে ওনার কানে কেউ একজন মানে ফিস করে বলছে যে মোতায়ের ভাই একটু উঠে বসেন, একটু মানে ভারী কণ্ঠে। তো উনি মানে তখন কিন্তু উনি শুনতেছেন, ঘুমাচ্ছেন না। তখন উনি ভাবছেন হয়তোবা যে অন্য কোনো যাত্রী হবে, তাদের সাথে কেউ একজন বলতেছে। তখন আঙ্কেল ওই চোখ বন্ধ করে মানে চোখ না খুলে উনি আঙ্কেল রিপ্লাই দিতেছে না যে আমি জাগনা আছি। তো কিছুক্ষণ পর আবারও সে একই কণ্ঠ আঙ্কেলকে বলতেছে যে মোতায়ের ভাই আপনি ঘুমায়েন না, লাশের পাশে কেউ নাই।
তো এটা শোনার পর রাসেল ভাই উনি চোখ খুলে দেখলেন যে উনি লাশের পাশে একাই বসে আছেন আর বাকি কেউ নাই। তো ঠিক এটা দেখার পর যখন উনি লঞ্চের বাইরের দিকে তাকালেন তখন উনি খুব শকড হয়ে যান। উনি দেখলেন যে যার লাশ উনি আপনার ঢাকা থেকে বরিশাল নিয়ে যাচ্ছে লঞ্চে করে, ঠিক ওই ব্যক্তিটাই লঞ্চের বাইরে দাঁড়া আছে। এবং যে জায়গাটা উনি দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু কারো দাঁড়ানো সম্ভব না, কজ হচ্ছে ওইখানটা দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই। তো আঙ্কেল উনাকে লাস্ট জীবিত অবস্থায় যে ড্রেসে দেখেছিলেন, ফতুয়ার মতো পরা আর মাথাকে টুপি ছিল, ঠিক ওই রকম একটা জামা পরা উনি, হাস্যোজ্জ্বল একটা চেহারা, উনি আঙ্কেলকে সেম কথাটা আবার রিপিট করলেন। তো আঙ্কেল কোনো কিছু, ফ্রেন্ডের বাবা কোনো কিছু বলার আগেই উনি সেন্সলেস হয়ে যান সেখানে। তো পরবর্তীতে নিচে থেকে ওরা আসে, তো এসে দেখে যে আঙ্কেল সেন্সলেস হয়ে একেবারে ওই একবারে শেষ প্রান্তে পড়ে আছেন আঙ্কেল। তো তারা এসে তাকে উঠায়। তো উঠানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, যে আপনি মানে এরকম সেন্সলেস হয়ে পড়েছিলেন কেন। তখন রাসেল ভাই উনি কারোর সাথে ব্যাপারটা শেয়ার করেনি, উনি বরিশাল চলে যান সেই লাশের সাথে। তো লাশ দাফন করে উনি পরের দিন সকালবেলা আবার ঢাকায় চলে আসেন। এই ছিল রাসেল আমার ঘটনা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দিনার। আমরা নমস্কার রাসেল ভাই, আমি শ্রীকান্ত ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে বলছি। আমি আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা। প্রোগ্রামের সকল শ্রোতা বন্ধুকে এবং আপনাকে ও মাসুমদাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। যাই হোক, আমি ঘটনায় চলে আসি। ঘটনাটা শোনা আমাদের এখানকার একজন কাকার মুখ থেকে। ওনাকে আমরা সবাই সহদেব কাকা বলি। উনি প্রতি বছর ওনার গ্রামের বাড়িতে শীতকালে খেজুর গাছে হাঁড়ি দিতেন, রসের হাঁড়ি না, সে হাঁড়ি দিতেন। ভোরবেলা উঠে সেসব হাঁড়ি থেকে তিনি রস সংগ্রহ করতেন এবং পরে দিনের বেলা সেটা জাল ডাল দিয়ে গুড় বানাতেন। হ্যাঁ, তো এই কাজে ওনার একজন সহকারী ছিল। তখন উনি প্রত্যেকদিন রাত্রিবেলা 3টের সময় ওই দুজন বেরোতেন বাড়ি থেকে, উনি এবং ওনার সহকারী, এবং ওই খেজুর বাগানে চলে যেতেন। বাগান বলতে সেই রকম বাগান নয়, বাগান বলতে আমরা যা বুঝি সেরকম না। মানে বিষয়টা হচ্ছে যে ওখানে ফাঁকা মাঠের মানে গ্রামের শেষ মাথায় একটা বড় খাল ছিল, খালটা পার করে একটা ফাঁকা মাঠ, বিরাট বড় মাঠ। সেই মাঠটা আশেপাশে কোনো লোক বসতি গ্রাম ফ্রাম কিছু ছিল না, উঁচু নিচু ঢিবি জমি, কিছু পচিত জমি, ছোট ছোট খাল, আর এখানে ওখানে একটা আঁশ শেওড়া গাছের ঝোপ, আর 2-4টে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা করে খেজুর গাছ ছিল। পুরো জায়গাটা জুড়ে প্রায় 40-50টা মতন খেজুর গাছ ছিল। ওই জায়গাটার নাম ছিল হেলিয়াপোতা, গ্রামের লোকের ওরা বলতো হেলিয়াপোতা। ওই মাঠটা বিরাট বড় ছিল, হ্যাঁ, এবং মাঠের এক পাশে ছিল একটা পুরোনো ভেঙে যাওয়া বাড়ি। কেউ বলতো যে ওটা জমিদার বাড়ি, কেউ বলতো রাজবাড়ি। হ্যাঁ, তো সেই বাড়িটা মানে একদম কোনো মতে মাথা তুলে মানে নিজের অস্তিত্ব জানান দিত আর কি, জঙ্গলে ঘেরা। তো ওই জায়গাটাতে দিনের বেলা দূরে থাক, রাত্রিবেলা দিনের বেলা কেউ কখনোই মানে কেউ ওখানে যেত না আর কি, ধারে কাছেও যেত না। তো যাই হোক, সহদেব কাকার কথা অনুযায়ী ঘটনাটা ঘটে 2003 সালে। সে বছর তিনি গাছে হাঁড়ি দিয়েছিলেন। আর তার সহকারী যে ছিল, যে তার যে সঙ্গী ছিল, যে তাকে হেল্প করতো, তার নাম ছিল নিতাই। প্রতিদিন ঘুরে নিতাই কাকাকে ডাকতে আসতো। তারপর দুজন দড়ি, হাঁড়ি, টিন, ছুরি, এরকম যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেসব নিয়ে তারা বেরিয়ে পড়তেন। আর নিতাইয়ের বাড়িটা ছিল, কাকার বাড়ি ছিল গ্রামের এক মাথায়, আর নিতাইয়ের বাড়িটা ছিল ওই গ্রামেই অন্য পাড়ায় বেশ কিছুটা দূরে। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন প্রায় রাত্রিবেলা 3টের সময় কাকা উঠে একদম রেডি ফেডি হয়ে, হ্যাঁ বসে আছেন, প্রায় রেডি হয়ে গেছে, না দিকে নিতাই আসবে, ডাক্তার বেরোবো একসঙ্গে। কিন্তু একসময় তিনি বিরক্ত হন, দেখছিল নিতাই আজকে আসছে না, অনেকটা দেরি হয়ে গেছে। অবশ্যই তিনি আর অপেক্ষা না করে মনে মনে ভাবলেন যে না, আমি গিয়ে দেখি। কারণ একটা টর্চ লাইট আর প্রয়োজনীয় জিনিসপত্র, টিন ফিন, হাড়ি, ছুরি, ওসব নিয়ে বেরিয়ে পড়েন। তখন তাই আর কি 3:30 বাজে। তুমি গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বেশ কিছুটা উনি একাই যাচ্ছেন। যাওয়ার পর হঠাৎ করে উনি দেখেন যে উল্টো দিকে পথের ধারে একজন মানুষের মতন কে যেন দাঁড়িয়ে আছে। তো উনি কে ব্যাপারটা একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে সারা দেন। তখন উনি সারা নিয়ে জানতে পারেন ওটা নিতাই। তো উনি বেশ বিরক্ত হলো, কি রে তুই এখানে, এত দেরি হয়ে গেল। তো তখন নিতাই বলে যে আমি তোমার কাছে যাচ্ছিলাম। তো কাকা তখন বলেন যে রীতিমতো একটু তোমাদের, তুই এত দেরি করলি, জানিস না এত দেরি করে কতগুলো গাছের রস পাড়তে হবে, রস পাড়ে সব আবার ইয়ে করতে হবে, সকাল হয়ে যাবে। এবার রস বেশি দেরি হলে নাকি রস টক হয়ে যায়। যাই হোক, তো নিতাই জগতের শরীরটা খারাপ করছিল, খারাপ, ওই জন্য একটু দেরি হয়ে গেল।
তো কাকা কথা টকা না বাড়িয়ে এবং হাঁটতে হাঁটতে দুজন মিলে ওই মাঠের দিকে চলে যাবেন। তো কাকা আগে আগে যাচ্ছেন, নিতাই পিছনে পিছনে আসছে। তো এক সময় তারা মাঠে চলে আসেন এবং মাঠে এসে ওনার কাজে লেগে পড়েন। কাকা গাছে উঠছে, নিতাই তলায় দাঁড়িয়ে থাকছে, তারা গাছে উঠে হাড়ি নামাচ্ছেন, দই দিয়ে নামিয়ে দিচ্ছেন। নিতাই সেই হাড়িটা ধরছে, ধরে রাখছে। এবার দুজন মিলে কি করছে, ওই টিন তেলের টিন, ওগুলো পরিষ্কার পাস সেই সব টিনের মধ্যে ওই রসগুলোকে ঢেলে ঢেলে নিচ্ছেন। এরকম করে বেশ কয়েকটা গাছে কাকা উঠে ওরকম হাড়ির পাশে নিতাই নিচ্ছে, এরকম এরকম চলছে। বেশ কয়েকটা গাছে এরকম করার পর তখন কাকা একটা গাছে উঠেছেন, আবার একটা গাছে উঠেছেন। গাছে উঠে উপরে উঠে মরা হাড়িটাতে টর্চ ফেলে দেখছেন যে সেই হাড়িটার মধ্যে রস নেই। কাকা চমকে উঠেছেন, কিন্তু সেখানে একটা মরা সাপ, হাড়িটার ভেতরে একটা সাপ রয়েছে, সাপটা মরা। কাকা চমকে উঠেছেন, কি হলো? চমকে উঠে তিনি উপর থেকে হাত পেয়ে থেকে বলছেন, এমনি ভাই হাঁড়িতে একটা সাপ, কেউ কি যায় তো? আমি দইটা দিয়ে হাঁড়িটা নামছি, ধরতো দেখতো দেখতো। তো কাকা এরকম অবাক হয়ে বলেন, তখন থেকে কোনো রেসপন্স পায় না। কাকা আবার বলেন, এমনি দেয়, কোনো আওয়াজ নেই। তখন উনি তলার দিকে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তিনি উত্তর না পাওয়ার তিনি আবার তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসেন, ওই ওপরে হাঁড়িটা রেখে দিয়ে নেমে আসেন। নেমে এসে দেখেন নিচে নিতাই নেই। এবং সত্যি বড় কথা, গাছের তলাতে ওনারা যেসব অন্যান্য গাছ থেকে যে সমস্ত রস নিয়ে ওই টিনের মধ্যে রাখছেন, হাড়ি দড়ি ইত্যাদি ইত্যাদি আরো জিনিসপত্র ছিল, হ্যাঁ, দু চারটে টিন ফিন ছিল, ওগুলোও নেই। মিটারও নেই, ওগুলোও নেই, কাউকে দেখতে পারেন না। এবার উনি একটু বাগানের মানে ওই আরো মাঠের এদিক ওদিক একটু দেখেন, ওদিক দাদা ফেলে দেখেন, কিন্তু কাউকে দেখতে পান না। দু চার করে হাত ওড়েন, নিতাই করে হাত ওড়েন, কিন্তু কাউকে দেখতে পান না। তখন উনি ভাবেন যে দেখি বদমাইশি করছে আমার সঙ্গে, এরকম তো কোনোদিন করেন। তো এরকম ভেবে তিনি বিরক্ত করে ঝেঁকে মেঘে ব্যাপারটা কি করলো, ব্যাপারটা কি হলো, এক ইংটাই দেরিতে আসলো, তারপর এই সার, তারপর আবার এই জিনিসপত্রগুলো কি নিয়ে সরে বললো, কি করলো, ঢুকিয়ে রাখলো। রেগে মেঘে উনি প্রায় যাই ও নিতাইয়ের বাড়িতে যাই, ব্যাটাকে বাড়িতে গিয়ে ধরবো। তো এইভাবে সোজা নিতাইয়ের বাড়ির দিকে উনি হাঁটতে থাকুন। তখন প্রায় ভোর হব আবছা একটা আলো ফুটছে। দূর থেকে দেখতে পান যে নিতাইয়ের বাড়ির সামনে একটা জটলা, হ্যাঁ, 10-12 জন মানুষের ভিড় এবং কান্নাকাটির আওয়াজ। তিনি কাছে যাওয়ার পর যা শুনে তিনি শিউরে ওঠেন। দেখছেন নিতাইয়ের ডেড বডি ওখানে রাখা রয়েছে, তাকে ঘিরে বাড়ির লোকজন কান্নাকাটি করছে, আরো আশেপাশে প্রতিবেশী 2-4 জন এসছে। সবাই বলেছে যে গতকাল রাত্রির 11টা নাগাদ নিতাইকে সাপে কামড়ায় এবং সে নাকি ঘন্টা 2-3 আগে মারা গেছে। এই কথা শোনার পর সবাইদের কথা উঠেনি, কিরকম একটা কিংকর্ত করে অনেক জ্ঞান হারান। তো পরে তার আগে বাড়িতে নিয়ে আসা হয়, লোকজন ধরাধরি করে বাড়ি এসে এবং তাকে বাড়িতে এসে তাকে হাওয়া দিয়ে দেয়। মোটামুটি একটা বেশ কিছুক্ষণ পর পরের দিনটা আগে দিনের বেলা তার জ্ঞান ফেরে, কিন্তু তখন তিনি ওরকম কেমন একটা ভুল টাইপের হয়েছেন, মানে ঠিক মতন কথাবার্তা বলছেন না, এই ব্যাপার কি ব্যাপার। তো কাকা পরে আস্তে আস্তে সুস্থ হন, কিন্তু কাকার একটাই প্রশ্ন, মানে আজও কাকারকে তাড়া করে বেড়ায়। এবং আমাদেরও একটাই প্রশ্ন বারবার মনে আছে যে নিতাই যদি 3 ঘন্টা আগে মারা গিয়ে থাকে, তাহলে তার সঙ্গে মাঠে কে গেছিল? নাকি কাকার বক্তব্য যে নাকি উনি যা দেখেছেন সবটাই তার ভুল, চোখের ভ্রম ছিল, হয়তো তিনি ভুল দেখেছেন। আর যদি তাই হবে, তাহলে উনি যে দড়ি, টিন, হাঁড়ি এই জিনিসগুলো নিয়ে যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেইগুলো কোথায় গেল? তারপরের দিন মাঠে গিয়ে তন্ন করে খুঁজেও তার চিহ্ন মাত্র পাওয়া যায়নি। সেই জিনিসগুলো গেল কোথায়? সহদেব কাকা আজও বেঁচে আছেন, এখন উনি প্রায় 65 বছরের একজন বৃদ্ধ মানুষ, হ্যাঁ। এবং ওই ঘটনার পর থেকে উনি আর গাছের রস দেওয়া তো দূরে থাকা, গুড় বানানো ওই সব কারবার সব ছেড়ে দিয়েছেন। তো এখন উনি গ্রামের বাড়ি ছেড়ে এখানে এসে ওনার ছেলে এখানে কাজ করে থাকেন। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসেল। আর ভূতের গ্রামের সকল শ্রোতাদেরকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। পূর্ব সব আপনাদের SMS এবং সবকিছু, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি আর ডোর স্টপ দ্য ফুর্তি। ব্যাগ ঘড়িতে সময় রাত 1:49। আমরা একদম শেষ সময় চলে এসেছি। আমাদেরকে হৃদয় খান SMS করেছেন, লিখেছেন, এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, এটা কি রিয়েল পেজ? ভাইয়া, এটা রিয়েল পেজ, ডেফিনেটলি রিয়েল পেজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আপনি যদি কোনো ফেক পেজে গিয়ে ওই কোশ্চেনটা করেন, তারাও আপনাকে রিয়েলি বলবে। ওই জন্য আমরা বলি যে লিঙ্কটা আপনাকে বলে দিচ্ছি, এরপর আর ভয় হওয়ার মানে
ভুল হবার কোনো কারণ নেই। www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। রকিবুল আলম আমাদের SMS করেছেন, আই লাভ ভূত এফএম সো মাচ। মেঘ আমাদের SMS করেছেন, লাইট অফ করে সবাই ঘুমিয়ে গেছে, আমি একাই শুনছি। এমনি জাহিদ হাসান বলেছেন যে আমার কমেন্ট পড়েন না কেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তাহমিদ রহমান SMS এখানে কমেন্ট করেছেন, নাসির ইসলাম জয় আমাদের এখানে কমেন্ট করেছেন, সাদি সুমন আমাদের এখানে কমেন্ট করেছেন, রাকিবুল আলমেরটা পড়েছি একবার। লাভ তাবিব আমাদের এখানে লিখেছেন আমাদের এখানে শাহবাজ খান, এছাড়াও সজল সহ আরো অনেকে। আমাদের এখানে অর্থহীন জাহিদ হাসান কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, এছাড়া MD আবুল হাসান আমাদের এখানে আছেন। আমাদের সাথে রয়েছেন আরশাদ আইয়ুব লিখেছেন, রাসেল ভাই হোপ all is well এবং tonight Bhoot FM is awesome, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কিছু মেহেদি হাসান লিখেছেন, ছিলাম আছি থাকবো, এটাই অনেক ইন্সপায়ারিং এই জিনিসটা, এই কথাগুলোই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে না বলা ভালোবাসা আমাদের এখানে লিখেছেন, ভূত এফএম তার ফেভারিট শো। এছাড়া আমাদের ওয়াসিফ নওয়াজ এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি মুখলেসুর রহমান সোহান, এছাড়াও শিশির আমাদের এখানে কমেন্ট করেছেন, তাওসিফ আহমেদ তাওসুফ আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ তানভীর সিদ্দিকী তপু যশোর থেকে আমাদের এখানে লিখেছেন। এছাড়াও মশিউর রিফাত সহ আরো অনেকে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। SMS-ও করেছেন অনেকে, আমি SMS গুলো একটু পড়ছি। আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শিশির রাজশাহী থেকে, রাসেল ভাই লাস্ট স্টোরিটা, এটা অনেক আগে SMS মনে হয়। আমাদের এখানে স্টোরিটা ভালো লেগেছে, কিন্তু কোন স্টোরি এখন খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আফিয়া আমাদের লিখেছেন লালবাগ থেকে যে আজকে তার 9th বার্থডে, আপনার বার্থডে অনেক 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 শুভকামনা আপনার জন্মদিনের। রুবি আমাদের খুলনা থেকে লিখেছেন যে তিনি লিখেছেন যে সামনে SSC এক্সাম, রাত জেগে পড়তে হয়, জানি না আজকের পর থেকে রাত জেগে পড়তে পারবো কিনা। না, পড়াশোনার সময় সবকিছু ভুলে যাবেন, একদম জাস্ট ভুলে যেতে হবে। রুমন আমাদের রাজশাহী থেকে লিখেছেন, খুব ভালো লাগছে। এছাড়াও আমাদের এখানে সুহিতা আমিনুল লিখেছেন যে তার ঘটনা, আচ্ছা আমিনুলের ঘটনা শুনে অনেক পছন্দ করেছেন তিনি। সবুজ আমাদের এখানে লিখেছেন যে ভাই কেমন আছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি বলেছেন যে আচ্ছা তিনি একটা ঘটনা মনে হয় আমাদের জানাতে চান, যেটা SMS এ লেখার চেষ্টা করেছেন, বাট এটা কোনোদিনও পুরোটা লেখা সম্ভব না SMS এর মাধ্যমে। সুতরাং আপনি আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। রিগান আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে তিনি এবং তার খুব প্রিয় একজন মানুষ ইন্দু, তারা একসাথে শুনছেন আমাদের ঘটনাগুলো এবং এটা একটু ভয়ও পাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে আছেন সাহিব, এছাড়াও পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ফয়সাল আমাদের সাথে আছেন, নূর আমাদের সাথে রয়েছেন, সুজয় চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন মাহিন ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, মাসুম, এছাড়াও সারা জিনজিরা থেকে আমাদের সাথে রয়েছেন, আনোয়ার সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, রুবেল আছেন সুজয় সহ আরো অনেকে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তার আগে আমি যেতে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি, যেটা সবচেয়ে বেশি জরুরি। আপনাদের ইমেলের প্রত্যাশায় থাকবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আমাদের তো এক্সকিউজ মি, রাশি চলে আসছিল মাঝখানে। আচ্ছা, আমাদের তো আজকে অনেক ধরনের ঘটনা বললাম এবং অনেক ধরনের ঘটনা আমরা শুনলাম। আমরা ব্ল্যাক ম্যাজিকের শুনেছি, গ্রামের ঘটনা শুনেছি, এছাড়াও আমরা এখানে নানান ধরনের ঘটনাগুলো আমরা শুনলাম। আশা করছি আপনাদের প্রত্যেকটা ঘটনা যেগুলো আপনাদের চাহিদা থাকে সেরকম অনুযায়ী ঘটনা আমরা সিলেক্ট করেছি, এবং কোনটা ভালো লাগলো এবং কোনটা ভালো লাগেনি সেটা অবশ্যই 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 আমাদের জানাবেন। এবং আপনাদের ঘটনা পাবার প্রত্যাশা থাকবো bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার সেরা ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে অনেকেই যারা রয়েছেন তারা সরাসরি আমাদেরকে কিন্তু অডিও ক্লিপও পাঠাতে পারেন। অনেকের সময় দেখা যায় যে অনেক সিনিয়র মেম্বার থাকেন ফ্যামিলি, যারা ঘটনা খুব চমৎকার বলেন কিন্তু তাদের স্টুডিও পর্যন্ত আনা সম্ভব হয় না। তাদের ঘটনাটি আপনি আপনার মোবাইলে রেকর্ড করে কিন্তু অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। কথা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।